নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তার একটা মূল কারণ। আজকে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াণ দিন, 15ই নভেম্বর। গত বছর খুব ভোরে উনি প্রয়াত হয়েছিলেন। আমরা আজকে যে তাকে স্মরণ করার জন্য এই আয়োজনটা বা এই অনুষ্ঠানটা করছি, এটা যেমন ঠিক, আবার উল্টো দিকে আমরা ওর স্মৃতি নির্ভরতার সূত্রে ওর কাজের দিকটার উপরই আমরা আমাদের আলোচনা বা আড্ডা যাই বলুন না কেন সেইটার দিকে যেতে চাই। আমাদের এই যে আলোচনার এটার একটা পূর্বসূত্রতা আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে শৈবাল এক্ষুনি ছিলেন, অন্তরালে গেলেন। শৈবাল মিত্রের একটি ছবি তখন কুয়াশা ছিল, সেটা এখন প্রেক্ষাগৃহে চলছে এবং তাতে সৌমিত্র বাবু, আমি সৌমিত্র দা বলতাম, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণীয় অভিনয় আছে সেই ছবিতে। এটা আমাদের কাছে একটা সৌভাগ্যও বটে যে আজকের এই প্রয়াণ দিনটিতে তার ছবি প্রেক্ষাগৃহে চলছে এবং তার সাম্প্রতিকতম অভিনয় আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে। সেদিক থেকে এটা আমাদের কাছে সৌভাগ্য। আর আরেকটা ভালো দিক যে এই তখন কুয়াশা ছিল ছবির পরিপ্রেক্ষিতে গত 3 পর্ব ধরে আমরা একটা আলোচনায় রত ছিলাম, সেটার নাম সিনেমায় রাজনীতি আজ, যার মূল ভাবনা থেকে শুরু করে নামকরণ সবই আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন সেই মানুষটির, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষক, শিল্পবেত্তা, শিল্প আলোচক। আমার মনে হয় বিশেষণের খুব একটা দরকার নেই। আমরা এই পূর্বসূত্রতা ধরেই আজকে এখানে এসে পৌঁছেছি, এই জন্য যে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা করব বা আড্ডাও দেব, কিন্তু একটা বিশেষ বিষয়ের দিকে জোর দিয়ে। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেবেন অঞ্জন দত্ত। 3য় পর্বের যে আলোচনাটা হয়েছিল তার ভেতরে গতকাল ছিলেন অঞ্জন দা। তো অঞ্জন দা আসাতে আমাদের আরেকটা সুবিধা হবে যে 58 সালে অর্থাৎ 50-এর দশকের শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় ছবিতে অভিনয়ে এসেছিলেন, আর 80-র দশকের গোড়ার দিকে 82-83 সালে অঞ্জন দত্ত ছবিতে অভিনয়ে এসেছিলেন। আমরা প্রয়াত সৌমিত্রদার একজন উত্তর পর্বের বা উত্তর প্রজন্মের অভিনেতা হিসেবে অঞ্জনদাকে পাচ্ছি। অঞ্জনদা বলবেন, অঞ্জনদা আমাদের আলোচনায় যোগ দেবেন, আড্ডাও দেবেন। আমাদের আলোচনা পর্বটা শেষ হয়ে গেলে একটা ছবি দেখানো হবে। সেই ছবিটা ক্যালকাটা আইপিটিএ গণনাট্য সংঘের উদ্যোগে তৈরি, তাদেরই নির্মীয়মান। তাতে নেপথ্যে পরিচালক হিসেবে আছেন এই শৈবাল মিত্র। ছবিটির নাম অনায়কোচিত সংলাপ। আমাদের আলোচনার শেষে সেই ছবিটি দেখানো হবে এবং শৈবালদা তার মুখবন্ধ করবেন। শৈবালদা যথারীতি আমাদের এই আলোচনাটাতে আসতে চাইছেন না, যেরকম লুকোনো ধরনের মানুষ, সেই জন্য, কিন্তু আমরা দরকার পড়লে শৈবালদাকে ডেকে নেব। এখন আমরা এখানে এই আলোচনার ক্ষেত্রে আমি আমার দিক থেকে বলছি যে আমি অনেকটা শুনতেই এসছি, মানে একেবারেই একজন সিনেমার একজন তন্নিষ্ঠ ছাত্র হিসেবে। এবং আমার সামনে শিক্ষকের জায়গায় বসে আছেন শ্রমিক বন্দ্যোপাধ্যায়। আমি অঞ্জনদাকেও শিক্ষকের জায়গায় রাখছি, কারণ আমি তার অভিনয়ের অসম্ভব ভক্ত, তিনিও একজন খুব বড় অভিনেতা আমার কাছে। এবং এখানে এই প্রসঙ্গে যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা আজকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের, সৌমিত্র বাবুর বা সৌমিত্র দার ব্যক্তিগত স্মৃতির অনুষঙ্গ আমাদের কথাসূত্রে আসতেই পারে, কিন্তু আমরা মূল জোরটা বা মূল আলোচনার দিকটা রাখবো ওর অভিনয় নিয়ে। আমরা খুব ভালো করে জানি যে সৌমিত্রদা অভিনয়ের পাশাপাশি মানে এতটাই মানে এমন একজন মহিরুও ছিলেন এবং তার বিস্তার, শিল্পের বিস্তার বা শিল্প ভাবনার বিস্তার বা তার শিল্প প্রয়োগের বিস্তার বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি। তিনি একজন নাটকের পরিচালক, আমি অভিনেতা হিসেবে
রাখছি, নাটকেও তিনি অভিনয় করতেন খুবই, উনি নাটকের অভিনয় থেকে এসেছিলেন, কিন্তু উনি নাটকের পরিচালক ছিলেন শুধু না, উনি নাট্যকার ছিলেন, অর্থাৎ প্লে রাইট, যেমন খুব গুরুত্বপূর্ণ প্লে রাইট সেরকম নাটকের ডিরেক্টর, সেই রকম একজন কবি, অসম্ভব ভালো কবিতা লিখতেন, উনি ছবি আঁকতেন, উনি গানও গাইতেন, এবং অসম্ভব ভালো গদ্য লিখতেন, মানে যে গদ্যটা ওর বাংলা ভাষা চর্চার একটা নিষ্ঠার দিক প্রমাণ করে। অতএব অনেকগুলো দিক আছে। আর সর্বোপরি আড্ডা মারতে ভীষণ ভালোবাসতেন, সেটা আমার কথা আমি বাদই দিলাম, সমীকদা বলবেন, কি অঞ্জনদা বলবেন, কি শৈবালদা বলবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা মূল জায়গাটায় থাকবো যে সৌমিত্রদার অভিনয়ের দিকটা। তার কারণ হচ্ছে যে অনেক সময় আমরা ভুলে যাই যে সৌমিত্র চট্টোপাধ্যায় বেসিক্যালি অ্যান অ্যাক্টর, ইজ অ্যান অ্যাক্টর। আমরা এটা ভুলে গিয়ে আমি হয়তো এই যা আলোচনা পর্ব চলছে গত 1 বছর ধরে ওর চলে যাওয়ার পর বা ওনার থাকার কালীনও যে আলোচনা হচ্ছিল, তাতে ওর সমস্ত দিকগুলো নিয়ে যেমন আলোচনা হতো, এটা যেমন ঠিক, কিন্তু অনেক সময় যেটা হয় যে অন্যান্য সমস্ত ব্যাপারগুলো এমন ভাবে এসে বিস্তার করে, তার তলায় চাপা পড়ে যায় ওর অভিনয়ের কথার দিকটা, অভিনয়ের দিকটা। এইটা আমার কাছে মনে হয় যে আমার একটা অপরাধ বোধ হয় যে আমরা একজন অভিনেতার মূল্যায়নটাও বা তাকে নিয়ে আলোচনাটাও ঠিক মতো হয়তো কোথাও করে উঠতে পারছি না, যার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। এবং আমরা সবসময় বিভিন্ন রাস্তা খুঁজে কোথাও কখনো তার কবিতায় চলে যাচ্ছি, কখনো তার ছবি আঁকাতে চলে যাচ্ছি, কখনো তার আড্ডায় চলে যাচ্ছি বা গান গাওয়াতে চলে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। সেগুলো নিশ্চয়ই খুব ভালো এবং সেগুলো খুব দরকারি এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা চলবে, চলতে থাকুক। আমরা আজকে অভিনয়তে আসি। এই অভিনয়ের জায়গা থেকে আমি যে প্রসঙ্গটা উত্থাপন করব এবং আমি সমীকদাকে বলতে বলবো, এবং সমীকদা তার নিজের ইচ্ছা মতো যা মনে হয় বলবেন, কিন্তু আমার একটা অনুরোধ বা আমার একটা আগ্রহ আছে ওর কাছ থেকে শোনার, সেই প্রসঙ্গটা আমি উত্থাপন করে আমি বিরত হচ্ছি, তারপর সমীকদা বলবেন। সমীকদা বলতে বলতে আমাদের মধ্যে অঞ্জনদাও চলে আসবেন। তারপরে এটা একটা পারস্পরিকতা, সমীকদারও হয়তো কিছু জিজ্ঞাসা থাকতে পারে অঞ্জনদার কাছে, আমারও কিছু জিজ্ঞাসা থাকতে পারে, অঞ্জনদা বলবেন, আবার অঞ্জনদারও জিজ্ঞাসা থাকতে পারে সমীকদার কাছে, আমারও থাকতে পারে, আমরা এইভাবে করে নেবো আর কি। এটা একটা ওই রকম ধরনের আলোচনা বা আড্ডা। আমি মূল যে জায়গাটার দিকে জোর দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একজন চলচ্চিত্রকার, সেই চলচ্চিত্র একজন অভিনেতা, একজন আমি ভুল বললাম, মাফ করবেন, একজন অভিনেতা, তিনি চলচ্চিত্রের অভিনেতা কি একটা নাটকের অভিনেতা, মানে থিয়েটার অ্যাক্টর বা ফিল্ম অ্যাক্টর। তো এই অভিনেতার ক্ষেত্রে ভাবনা দিকটা কতটা জরুরি, অর্থাৎ তার ভাবুক মনটা কতটা প্রয়োজনীয় তার অভিনয়ের ক্ষেত্রে। আজকাল আমি একটা জিনিস টের পাই, আজকাল আমি ওল্ড ইজ গোল্ডের পক্ষপাতী নই, কিন্তু এই নতুন প্রজন্মের যে সমস্ত মানুষজনকে দেখতে পাই, তারা অনেক কথা বলেন, আমি শুনতে পাই। তাদের মধ্যে অনেকে আছেন অভিনয়ের সঙ্গে যুক্ত, অনেকে আছেন ছবি করার সঙ্গে যুক্ত। তারা বলেন যে না, অ্যাক্টরের একটা টেকনিক জানা থাকলেই সে অ্যাক্টিং করতে পারে আর কি। এটা আমার একটা আমার এখানে একটা কোথাও দ্বিধা তৈরি হয় আর কি, মানে অ্যাক্টিংটা কি শুধু টেকনিক? মানে ধরুন গৌতম ঘোষ, গৌতমদা আমার মনে আছে একটা আলোচনায় বলেছিলেন, সেই আলোচনাটাতে আমিও ছিলাম, বলেছিলেন যে সৌমিত্রদা এত ওর দেখা ছবির সূত্রে উনি এই আলোচনাটা করেছিলেন আর কি। বলেছিলেন যে এত ইম্পর্টেন্ট একটা মানুষ, যে ওর যেমন একটা স্কিল আছে, স্কিলটা যেমন ওর সাংঘাতিক, ঠিক সেই রকম ভাবে ওর একটা অসম্ভব সেরিব্রাল মাইন্ড আছে। অর্থাৎ উনি ভীষণ রকম মানে মন বা মনন, এটা যেমন ওর একটা চরিত্রের ক্ষেত্রে কাজ করে, চরিত্রায়নের ক্ষেত্রে, ঠিক সেই রকম ভাবে সেই চরিত্রায়নের ক্ষেত্রে তার যে স্কিল, তার যে টেকনিক, সেটাকে উনি অসম্ভব ভাবে দুটোকে উনি ব্লেন্ড করতে পারেন। এটা একটা অদ্ভুত জায়গা। তো আমি সমীকদার কাছে যাওয়ার আগে একটা ছোট্ট স্মৃতির অনুষঙ্গ বলে আমি শুরু করছি। সেটা হচ্ছে যে অপর্ণা সেন তার একটা লেখায়, নির্জন দ্বীপের ছবি বলে একটা লেখা আছে, সেইটাতে উনি বলেছিলেন যে কি কি পছন্দের ছবি, সেই পছন্দের ছবিগুলো কি কি,
সেটা বলতে গিয়ে উনি বলেছিলেন যে অপুর সংসার কখনো সত্যজিৎ রায় করতেই পারতেন না সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া। আমি পাল্টা একটা কথা বলছি, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় কি চারুলতা করতে পারতেন সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া? এটা আমার একটা প্রশ্নটা এই কারণে, এখান থেকে আমরা সমীরদার কাছে আসবো, যে আমরা জানি যে সৌমিত্র বাবুর দুটি গদ্য সংগ্রহ আছে, এখনো পর্যন্ত আরো একটা বেরোবে আর কি। সেই গদ্য সংগ্রহে সম্পাদনা সমীকদা করেছেন, সমীক বন্দ্যোপাধ্যায়, রঞ্জন মিত্র ছিলেন তার সঙ্গে। সেই গদ্য সংগ্রহে একটি লেখা আছে, সেই লেখাটির নাম হচ্ছে অপু থেকে গঙ্গাচর। সেই লেখাটির মধ্যে সৌমিত্রদা একটা জায়গায় লিখেছেন, খুব ইন্টারেস্টিং। ঠিক এই কথাটা বলে আমি পুরো জিনিসটাকে শ্রমিকদার কাছে পৌঁছে দিচ্ছি। সেটা হচ্ছে যে উনি বলছেন সৌমিত্রদার কথা, মানে এই পুরো কাজটা এখন শ্রমিকদা করছেন, তৃতীয় খণ্ড বেরোবে এই বইটি, এবং শ্রমিকদার কাছ থেকে আমরা এটা শুনতে চাইবো এই জন্য যে শ্রমিকদা শুধু গদ্য সংগ্রহ না, তার নাটক, তার চলচ্চিত্র, ওর নিরন্তর একটা সংলাপ চলতো শ্রমিকদার সঙ্গে। সৌমিত্রদা লিখছেন যে একবার এক সাংবাদিকের সঙ্গে আমার সাক্ষাৎকারের সময় আমার অভিনয়ের প্রস্তুতি পর্বের কথা বলাতে তিনি ঠাট্টা করে লিখেছিলেন যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের জন্য অনেক হোমওয়ার্ক করে। এই ধরনের হোমওয়ার্ক আমি মাঝে মাঝেই করেছি, যেমন চারুলতা বর্ণিত কালটাকে জানার জন্য সাধ্যমতো পড়াশোনা করেছিলাম। সেটা সোজাসুজি অমলের চরিত্রে অভিনয়ে যেটুকু কাজে লাগুক, তার থেকে বেশি যে কাজটা হয়েছে তা হলো মনের মধ্যে ঊনবিংশ শতাব্দীর একটা পরিমণ্ডল তৈরি হয়েছে। এই যে পরিমণ্ডল একজন অভিনেতা তৈরি করে নিচ্ছেন তার প্রস্তুতি পর্বে, সেইটা কতখানি জরুরি, এবং সেইখান থেকে আমাদের সত্যজিৎ রায়ের হাত ধরে যে সুসমঞ্জস ভাবে যে অভিনয় ধারার প্রচলন হলো, যেটা আমরা পথের পাঁচালীতে করুণা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পেয়েছিলাম, সেই ধারার একজন অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে সৌমিত্রদার যে আবির্ভাব এবং তার যে দীর্ঘকাল ধরে এই অভিনয়ের জগতে থাকা, সেই জায়গাটাই আমি শ্রমিকদার কাছে একজন ছাত্রের মতো জানতে চাইছি, উনি যদি এখান থেকে আমাদের আলোচনাটা শুরু করেন। আপনারা হয়তো অনেকে জানেন, তার সঙ্গে আমি আরেকটু যোগ করছি মাত্র। এটা বিশেষ করে সৌমিত্রদার লেখাগুলো যখন আমরা সংকলন করি, গোছাতে থাকি, এবং উনি আমার সহযোগী হন, যে অনেক হারানো লেখা, পুরনো লেখার সন্ধান খুব গুছিয়ে রাখার লোক ছিলেন না, কিন্তু সেগুলোর খোঁজ খবর করে জোগাড় করে দিতেন। একাধিকবার এমনও হয়েছে যে জীবনের একটা দীর্ঘকাল ডায়েরি রেখেছেন, দিনলিপি, সেই ডায়েরি জমিয়ে রেখেছেন অনেকগুলো খাতা ভর্তি। তার থেকে পুরনো ডায়েরির পাতা পড়তে পড়তে পড়তেনও পুরনো স্মৃতিগুলোকে নিয়ে খেলা করার জন্য নয়, বা পুরনো স্মৃতি ধারণ করার জন্য নয়, পুরনো জীবনটাকে যেন আবার যাপন করতে পারেন, তার স্বাদটা পান, যেটা তার অভিনয়ের মধ্যেও তিনি নিয়ে আসতে পারেন, সেগুলো মনে করে করে। সবসময় পুরনো চরিত্র নিয়ে যা লিখেছেন তা নয়, অন্য অভিজ্ঞতা, কিন্তু ফিরে যান সেখানে, কারণ ওই ডায়েরিতে পড়তে পড়তে আবার ওটাকে পুনর্যাপন করতে পারেন। এবং সেই করতে গিয়ে যখন অনেক লেখা লেখা হিসেবে সেগুলো প্রকাশিতব্য নয় বা প্রকাশের জন্য লেখা নয়, ডায়েরির জন্য লেখা, নতুন করে আবিষ্কার করে তখন মনে হয়েছে যে এটাও কিন্তু পাঠকদের কাছে পৌঁছে দেওয়া যাক না।
সেই লেখাগুলোকে ডায়েরি থেকে কপি করে আমাকে ফোন করে জানাতেন, কখনো পাঠিয়ে দিতেন। বিশেষ করে যেটা করতেন যে ডেকে পাঠাতেন, কপি করে রেখেছেন আমার জন্য, একবার পড়ে শোনাতেন, তারপরে হাতে তুলে দিতেন কপিটা পুরোনো ডায়েরি থেকে। এই যে বারবার নিজের জীবনের পুরনো অভিজ্ঞতাগুলোতে ফিরে যাওয়া, শুধু অভিজ্ঞতায় ফিরে যাওয়া নয়, শুধু স্মৃতিতে ফিরে যাওয়া নয়, কারণ যেই ডায়েরিতে লিখছেন এবং সৌমিত্রদা যেভাবে ডায়েরি লিখতেন, সেই ডায়েরিতে কিন্তু শুধু কি ঘটেছিল তার তথ্যটুকু নয়, সেই তথ্য ওকে কিরকম ভাবে নাড়া দিয়েছিল, তাড়না করেছিল, কখনো কাঁপিয়ে দিয়েছিল, কখনো ভেঙে দিয়েছিল, সেই ইতিহাসগুলো সেখানে বর্ণিত আছে। তাই উনি সেই অভিজ্ঞতাটার মধ্যে ফিরে যাচ্ছেন, যে জন্য আমি পুনর্যাপন কথাটা ব্যবহার করছি যখন উনি ডায়েরিতে ফিরে যান। এই সবটাই কিছু অভিনেতার একটা, যদি বলি, উৎস। পুরনো অভিনয় স্মৃতি, পুরনো জীবনের স্মৃতি, সেগুলোকে কি চোখে দেখেছেন, কিভাবে ভেবেছেন, বিচার করেছেন, তার নথি তার ওই ডায়েরি। এইটা যেমন একটা দিক ছিল, ওর অভিনয়ের একটা খুব বড় রসদ ছিল। আরেকদিকে অভিনয় ওর প্রথম গুরু, যার অভিনয় না দেখলে সৌমিত্রদা অভিনয়ে আসতেন কিনা সে বিষয়ে নিজেও কখনো কখনো সংশয় প্রকাশ করেছেন। শিশির ভাদুড়িকে দেখা, মঞ্চে দেখা, এবং একেবারে শেষ পর্বে শিশিরবাবু তখন তার নিজের থিয়েটার থেকে নির্বাসিত, সেই থিয়েটারে ব্যবসা খাটেনি, বাড়িওয়ালা উঠিয়ে দিয়েছে থিয়েটার আক্ষরিক অর্থে, কারণ ওই বাড়িতেই, শ্রীরঙ্গমের বাড়িতে শিশির কুমার থাকতেন। 56 সালে সেই বাড়ি থেকে রাস্তায় ওর কাগজপত্র, বইপত্র ফেলে দিয়ে ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। এবং ঠিক সেই সময় যখন উনি শ্রীরঙ্গম ছাড়তে বাধ্য হচ্ছেন, সেই সময় সৌমিত্রদা গিয়ে আলাপ করেন শিশিরবাবুর সঙ্গে, এবং ওই 56 থেকে 59, ওই কটা বছর, 59-এ শিশির কুমারের মৃত্যু, নিয়মিত সৌমিত্রদা যেতেন শিশির কুমারের কাছে এবং বই দেওয়া নেওয়া চলত। শিশির কুমার তার সংগ্রহ থেকে বই দিয়েছেন সৌমিত্রদাকে, সেই বই নিয়ে আলোচনা করেছেন, সৌমিত্রদা বই এনে দিয়েছেন। থিয়েটারটা তাদের আদান প্রদানের, আরেকজন প্রবীণতর অভিনেতার অভিজ্ঞতার স্বাদ, শিক্ষা, সেটা গ্রহণ করা, সেটা ওই অভিনয় চর্চা শিক্ষার আরেকটা উৎস, আরেকটা সম্পদ হয়ে যায়। এবং শিশির কুমারই বলেছিলেন, যেটা সৌমিত্র দত্তের লেখার মধ্যেও আমাদের সঙ্গে আলোচনার মধ্যে তুলে আনতেন, যে নাটকটা করতে যাচ্ছ, বা যে ছবিটা করতে যাচ্ছ, সেক্ষেত্রে যে হাতে পাচ্ছ নাটকটা বা চিত্রনাট্যটা, গোয়েন্দার মতো করে পড়ো। লাইনের ফাঁকে ফাঁকে কি আছে, লাইনগুলোর আড়ালে আড়ালে কি আছে, সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো গোয়েন্দার মতো। এই কথাটা বলতে খুব ভালোবাসতেন সৌমিত্র, এবং এই সুযোগটা সবসময় ঘটতো না। আমার মনে আছে যে 2016 সালে যখন 2 খণ্ড সৌমিত্রদার গদ্য সংগ্রহ আমরা প্রকাশ করি, যে গদ্য সংগ্রহের কথা এখনই শিলাদিত্য বলল, সেই প্রকাশের সময় নন্দনে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যাতে নাসিরুদ্দিন শাহ এসেছিলেন বইটার প্রকাশ করতে আনুষ্ঠানিকভাবে। আর সৌমিত্রদা, নাসির এবং আমি, আমাদের 3 জন এর একটা আলোচনা হয় মঞ্চে বসে, প্রায়
ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক। সেই আলোচনাতে বারবার যেটা উঠে আসছিল যে অর্থনৈতিক কারণে, সাংসারিক কারণে সৌমিত্রদাকে অনেক অবাঞ্ছিত চরিত্র অভিনয় করতে হতো, যেগুলো ওর ভালো লাগতো না, পছন্দ হতো না। কিন্তু পেশায় থাকতে গেলে এবং এই পেশাটার ওপর ওর অর্থনৈতিক নির্ভরতা ছিল, সাংসারিক নির্ভরতা ছিল, খুবই ভার ছিল তার। সেটা করতে গিয়ে যখন বাধ্য হচ্ছেন, যে বোধ, যে আকর্ষণ থেকে উনি অভিনয় এসেছেন, সেখান থেকে কোথাও উনি স্খলিত হচ্ছেন, বিচ্যুত হচ্ছেন, এটা থেকে যন্ত্রণা দিত। নাসিরও আলোচনায় যোগ দিয়ে বলেন যে সেই যন্ত্রণা তাকেও ভোগ করতে হয়। পেশাদার অভিনেতাদের এ একটা যন্ত্রণা। এবং অনেক অভিনেতাকে আমরা জানি যারা নিজেদের চেষ্টায়, অন্যরকম সমর্থন, সুযোগ, কখনো মিডিয়ার প্রসাদে, দাক্ষিণ্যে তারা খুব দ্রুত নক্ষত্র হয়ে যান। আমরা কালকেও আলোচনা করছিলাম যখন অঞ্জন ছিলেন আমাদের সঙ্গে, যে এত দ্রুত তারা সেলিব্রিটি হয়ে যান, খ্যাতির কাঙাল, খ্যাতির ব্যাপারী হয়ে যান। এবং তখন সেই খ্যাতিটাকে ধরেই যেন তারা কাজ করে যান। তার মধ্যে অভিনয়টা ক্রমশই ক্ষীণ হতে থাকে, দুর্বল হতে থাকে, শুকিয়ে যেতে থাকে। একটা মূর্তি যেটা দর্শকেরা চায় বা যেটা মিডিয়া তৈরি করে দিয়েছে, মিডিয়া নির্মিত এক ক্রীড়নক, মিডিয়া নির্মিত এক পণ্য, তাতে তারা পরিণত হয়ে যান, যেটা সৌমিত্রদা কোনোদিন হননি। বাছ বিচার করার, চরিত্র বাছার ক্ষেত্রে বলছি, সুযোগ সবসময় থাকতো না, কিন্তু যেটা উনি করতেন এবং যেটা করে উনি শ্লাঘাবোধ করতেন, যে যখন সুযোগ পাচ্ছেন, যখন সত্যি একটা চরিত্র পাচ্ছেন যার মধ্যে প্রাণ আছে, শক্তি আছে, জীবন আছে, সম্ভাবনা আছে, স্বেদ গন্ধ আছে মানুষের জীবনযাপনের, তার যতটা গভীরে যাওয়া যায়। আপনারা জানেন হয়তো অনেকে যে চারুলতা করবার সময় নতুন করে হাতের লেখা পাল্টে নিয়েছেন। অভিযান করবার সময় একটা ভাষা, হাওড়াতে থাকতেন যে সময়, ট্রাকওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করে ট্রাকে চড়ে বেড়াবার একটা আনন্দে মেতে উঠেছিলেন এক সময়। তাদের ভাষার রনন তার কানে ছিল এবং সত্যজিৎ বাবুকে বলেন যে ওই ভাষাটা নিয়ে যদি আমি কাজ করি, অভিযানের ওর চরিত্রের ভাষাটা উনি সেখান থেকে তৈরি করেন নিজে, এবং সত্যজিৎ বাবু সেটাকে অনুমোদন করেন। মজা করে শুধু বলেছিলেন প্রথমে, খানিকটা শুনে অনুমোদন করার পরেও, যে যখন তুমি ওয়াহিদার সঙ্গে প্রেমের কথা বলবে তখনও এই ভাষায় প্রেমটা আসবে তো? এসেছিল, আমরা জানি। এবং অনেক পরে যখন তপনদার সঙ্গে, তপন সিংহের সঙ্গে হুইল চেয়ার করছেন, একজন চিকিৎসক যিনি দুর্ঘটনায় তার দুটো পায়ের শক্তি হারিয়ে ফেলেছেন, তিনি চিকিৎসা করছেন আরেকজন দুর্ঘটনার আঘাতপ্রাপ্ত নারীকে, এই নিয়ে ছবি। সেখানে ওই ডাক্তারের আচার আচরণ এবং একজন খঞ্জ ডাক্তারের, আহত ডাক্তারের,
এই সমস্তটাকে কি ঘনতার সঙ্গে ওর শরীরের প্রত্যেকটা চলনে বলনে নিয়ে এসেছিলেন। এবং যখনই এইরকম একটা চরিত্র পাচ্ছে, যেরকম গৌতম ঘোষের দেখার সময় দেখ, অন্ধ হয়ে যাচ্ছে একটা মানুষ, দৃষ্টি হারাচ্ছে, জীবনের সঙ্গে তার সম্পর্কটা পাল্টে যাচ্ছে, কিন্তু একেবারেই একটা শারীরিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেটাকে গ্রহণ করা, সেটাকে তৈরি করা। একটু আগে যেটা শিলাদিত্য বলছিলেন, দক্ষতা, অভিনয় দক্ষতা, অভিনয়ের কুশলতা, এগুলোর সঙ্গে কিন্তু এর সম্পর্ক নেই। এটা অভিনেতার সাধারণ কুশলতা শিক্ষা, অভিনয়ের কৌশল শিক্ষার যে সমস্ত প্রক্রিয়া আছে, যেগুলো এখন কলেজ বিশ্ববিদ্যালয়েও শেখা যায়, শেখানো হয়, দক্ষ অভিনেতারা শেখাতে পারেন, কিন্তু তার বাইরে চলে গিয়ে একেবারে মানুষের মৌলিক আচরণ, একটা আহত শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া আচরণ, একটা আহত মনের, অতনুর ময়ূরাক্ষীতে যখন অভিনয় করেন, স্মৃতিভ্রংশ আস্তে আস্তে আচ্ছন্ন করে দিচ্ছে এক বিচক্ষণ পণ্ডিত ভাবুক শিক্ষিত মানুষকে, হারিয়ে যাচ্ছে তার শিক্ষার সম্পদ, তার স্মৃতি, অন্য জাতির স্মৃতি, অনেক জ্ঞান প্রথিত স্মৃতি। এগুলোর জন্য কিন্তু অভিনেতার কৌশলে চলে না। দৃষ্টির খেলা, গলার একটা খেলা, এগুলো শেখানো যায়, শেখা যায়, কিন্তু তার বাইরে চলে যাওয়া, অর্থাৎ কোথাও চরিত্রের চ্যালেঞ্জটাকে নেই। যেমন এই মুহূর্তে আপনারা কেউ কেউ হয়তো জানেন যে আমি অত কিছু নাট্যবেত্তা টেত্তা নই, যেটা শিলাদিত্য বলছিলেন। আমি পেশায় বই তৈরি করি, অর্থাৎ বই সম্পাদনা করি, ছাপার কাজ টাজ করি, এইটাই আমার ক্ষেত্র। তাই যেমন সৌমিত্রদার বই সম্পাদনা করেছিলাম, ঠিক এই মুহূর্তে আমরা যার কাছে কার্যত চলচ্চিত্র নিয়ে আলোচনা করার, লেখার ভাষা শিখেছিলাম, সেই রকম একজন গুরু চিদানন্দ দাশগুপ্ত, তার রচনা গদ্য সংগ্রহ সম্পাদনা করছি, প্রুফ দেখছি, আজ সারাদিন ধরে 5 ঘন্টা প্রুফ দেখেছি। 20 তারিখে চিতুতার জন্মদিন, শতবর্ষ জন্মদিন, সেদিন আমরা বইটা প্রকাশ করতে চাই, প্রাণপণে চেষ্টা করছি, আশা করি পারবো। দেখছিলাম একটা লেখা চিতুতার, হারিয়ে যাওয়া লেখা আমরা খুঁজে পেয়েছি, অন্তর্গত করছি বইতে, যাতে উনি লিখছেন, একটা তর্ক তুলছেন প্রায়, যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা সীমাবদ্ধতা ছিল, এবং সেই সীমাবদ্ধতা কোথাও সত্যজিৎ বাবুই যেন বেঁধে দিয়েছিলেন কোথাও, যে রাবীন্দ্রিক চেতনা, রাবীন্দ্রিক সংস্কৃতির একটা আধারের মধ্যে সৌমিত্রদা যেন আবদ্ধ হয়ে গেছিলেন, এরকম একটা নালিশ উনি তোলেন। অপুর মতো চরিত্র, অপুর সংসারের অপু, অমল, হ্যাঁ, এমনকি সন্দীপ একদিকে ভিলেন, এবং সত্যজিৎ রবীন্দ্রনাথে যতটা ভিলেন তার চেয়েও একটু বেশি বোধহয় সত্যজিৎ সে ভিলেন, কিন্তু তাও তার যে শব্দটা একটু আগে শিলাদিত্য ব্যবহার করছেন, তার পরিমণ্ডলটা কিন্তু রাবীন্দ্রিক ভাবনা সংস্কৃতির মধ্যে। এবং চিদানন্দ বাবুর অভিযোগ যে অভিযানের চরিত্রে
কালী বন্দ্যোপাধ্যায় যেমন অযান্ত্রিকে যতটা ড্রাইভার হতে পেরেছিলেন, অভিযানে কিন্তু সৌমিত্রদা পারেন না, এবং ওই কারণে ওই সীমাবদ্ধতা থেকে এই নালিশটা আমি মানি না এই কারণে যে কোথাও বোধহয় চিত্তদা ধরতে পারেননি, ভুল করেছিলেন। আর আরেকটা খুব উল্লেখ্য কথা যে চিদানন্দবাবু একসময় অপরাজিতর খুব কঠোর সমালোচনা করেছিলেন, ও খুব অপছন্দ হয়েছিল। আমরা সেই লেখাও যেমন ছাপছি, আমরা আরো একটা লেখা ছাপছি অনেক পরে, একেবারে শেষ জীবনে, যখন ওই বিচার সম্পূর্ণ ভুল হয়েছিল এবং কেন এই ভুলটা হয়েছিল সেটা স্বীকার করতে এতটুকু সংকোচ, এতটুকু দ্বিধা চিত্তদা কিন্তু দেখাননি। তাই সৎ সমালোচকের যে আদর্শ, যে মান, সেটাকে সম্মান করে সংশোধন করেছিলেন নিজের বিচার। হয়তো পরে সুযোগ পেলে বা আরো প্রশ্ন করলে আমরা এটাও পাল্টাতেন। কারণ যেটা লক্ষণীয় যে কালী বন্দ্যোপাধ্যায় যে চরিত্র অভিনয় করেন, বাঙালি, নিম্ন মধ্যবিত্ত বাঙালি, সে গাড়ি চালায়, ট্যাক্সি চালায়, এরও কিন্তু একটা জাত চরিত্র আছে এই সবটা মিলিয়ে। আর অভিযানের নায়ক, সে গর্ববোধ করে সে রাজপুত, তার একটা ধমক আছে, তার একটা চাল আছে, তার একটা অন্যরকম বৈভব বোধ আছে। তাই সে কিন্তু বাঙালি নিম্ন মধ্যবিত্ত গাড়ি চালক আর রাজপুত গর্বে স্মৃতিবাহী গাড়ি চালক এবং ট্যাক্সি চালক নয়, ট্রাক চালক, এই জীবন জীবিকার একটা বিপুল পার্থক্য, সেটাকে ধরছেন কিন্তু। তাই এই দুজনের কোনো তুলনা হতেই পারে না, এবং সৌমিত্রদা কিন্তু এইভাবেই অভিনয় করতেন। এমনকি যখন একেবারেই যদি বলেন যে অপুর পরে দেবী, মিল আছে দুটো চরিত্রে, রাবীন্দ্রিক এবং ওই গ্রাম থেকে শহরে আসা, গ্রামের স্মৃতি অভিজ্ঞতাকে নিয়ে শহরে আধুনিক শিক্ষার প্রসাদে ধন্য, প্রসাদে লালিত মন, তার মধ্যে একটা অন্তরঙ্গতা আছে, তার মধ্যে একটা মিল আছে, তার মধ্যে একটা ইতিহাস আছে। আমার অনেক সময় শ্রোতাদের ধরিয়ে দিতে ভালো লাগে যে অপুর সংসারে অপু আর পুলু শিশির ভাদুরী অভিনীত সধবার একাদশী দেখে উত্তেজিত আলোচনা করতে করতে রেল লাইনের ধার দিয়ে বাড়ি ফেরে, আর তার প্রায় 70-75 বছর আগের ঘটনা ইতিহাসে ফিরে গিয়ে তার পরের ছবি দেবীতে উমাপ্রসাদ এবং তার বন্ধু তারা চাক্ষুষ নাট্যগৃহে বসে সধবার একাদশী দেখে। অন্য সধবার একাদশী, আদি প্রযোজনা, হয়তো গিরিশ ঘোষের, নয়তো অমরেন্দ্রনাথ দত্তের। একটা যুগ, কিন্তু এই যুগের মধ্যে একটা ক্রমান্বয়তা আছে, একটা ক্রমানুবর্তিতা আছে, দুটোকেই ধরেন। কিন্তু প্রায় একই সময়, একেবারেই এক সময়, যখন জিন্দের বন্দি করেন ভিলেন এবং তখনকার সদ্য প্রতিষ্ঠিত নক্ষত্র উত্তম কুমারের সঙ্গে পাল্লা দিয়ে ভিলেনের চরিত্রে অভিনয় করা, তার চ্যালেঞ্জ। সেখানে শিলাদিত্য যেটাকে স্কেলের কথা বলেন, সেই অভিনয় দক্ষতাও যেমন ছিল, তেমনি কিন্তু তার মধ্যে কোনো রাবীন্দ্রিকতা নেই। এবং ঘোড়ায় চড়া, তার দাপুটে অভিনয়,
যেটা কোথাও ওই নায়কোচিত উত্তম কুমারের নায়কত্বকে সমানে ধাক্কা দেয়, আঘাত করতে পারে, সেই জায়গাটা খেলে। এবং সেটা কিন্তু একেবারে পেশার সিনেমার খেলা, চরিত্রায়নের খেলার থেকে একটু অন্যরকম খেলা। তাই অভিনয় যেমন চরিত্রায়নের ভূমিকা আছে, চরিত্রের গভীরে যাওয়ার ভূমিকা আছে, তেমনি অনেক সময় অভিনয়ের খেলা, সংঘাত এরও একটা ক্ষেত্র আছে সিনেমাতে। কারণ সিনেমা শেষ পর্যন্ত তো বাস্তব জীবন নয়, সিনেমা তো একটা প্রমোদ ক্ষেত্র, একটা সাজানো ছবি আমাদের মনোরঞ্জনের জন্য। কখনো সেই ক্ষেত্রটা ছবিতে প্রধান বড়, কখনো বাস্তব জীবনে বড়। দুটো আলাদা প্রদেশ, দুটোকেই ধরেন এবং দুটোতেই কাজ করেন সৌমিত্রদা অভিনেতা হিসেবে। সেই ব্যাপ্তিটা, এবং বারবার যখনই একটা চরিত্র পান, যিনি পরিচালনা করুন, ভালো পরিচালক হলে তার চিন্তা, তার কল্পনা, সেগুলোকে গ্রহণ করেন, সেগুলিকে পুষ্ট করেন। যখন পরিচালক দুর্বল, যখন পরিচালক ওকে নির্বাচন করে ক্ষান্ত, ওকে পারেন না কিছু বোধের স্তরে, বোধের ক্ষেত্রে, সেখানে যদি চরিত্রের মধ্যে কোনো দানা থাকে, সৌমিত্রদা সেটা তুলে নেন, সেটাকে গুছিয়ে তোলেন, বাড়িয়ে তোলেন, স্পষ্ট করে তোলেন, প্রাণ দেন, যাতে অনেক অকিঞ্চিতকর ছবিতেও সৌমিত্রদার উপস্থিতি একটা কিছু যেন ঘটিয়ে যায়। এটা আমরা অনেক সময় দেখেছি, হয়তো সেভাবে সেটাকে আমরা গুরুত্ব দিইনি। আজকে আমরা সেইটার ওপরে একটু তাই জোর দিলাম। আচ্ছা শ্রমিকদা, এক্ষেত্রে আচ্ছা শৈবালদা, অঞ্জনদা এখনো আসেননি কি? শৈবালদা, আচ্ছা আমি শ্রমিকদা আপনাকে আরেকটা কথা এখানে জিজ্ঞেস করছি এই প্রসঙ্গে, মানে যা আপনি এতক্ষণ বললেন সেই প্রসঙ্গে কি এইটা বলা যায় যে ধরুন অভিনেতা, বিশেষত সিনেমার অভিনেতা, আপনি বলবেন হ্যাঁ থিয়েটারেরও তাই, মানে ক্রাফট তো নিশ্চয়ই, আপনি একটু আগে বললেন না একটা জিনিস যে কৌশল বা কৃৎকৌশল বা ক্রাফট নিশ্চয়ই, কিন্তু তার থেকে আলাদা যে জায়গাটায় সৌমিত্রবাবু আমাদের নিয়ে যেতেন, আর কি সৌমিত্রদা নিয়ে যেতেন, সেই জায়গা থেকে আমার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে যে মন, মানে সিনেমায় মন, সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে মনটা খুব বড় ব্যাপার, মানে এইটা কি সৌমিত্রবাবুর ক্ষেত্রে খুব বড় একটা প্লাস পয়েন্ট ছিল? মানে মানে উনি ওই মনটাকে আগে চিনতে চাইতেন হয়তো চরিত্রে, সেই জন্যেই ওর চরিত্রগুলোর ওপর এতটা দক্ষতা বা সেগুলোকে উনি এত ভালোভাবে রপ্ত করতেন তার অভিনয়ের ক্ষেত্রে আর কি। মানে আপনি যে বোধ বা শিক্ষার কথা বলছেন, মানে আমি এখানে একটা অন্য কথাও বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তাহলে একটা শিক্ষিত পরিমণ্ডল, একটা শিক্ষার কি প্রাসঙ্গিকতা খুব জরুরি মানে একজন অভিনেতার ক্ষেত্রে, এবং সেইখান থেকে কি তার মনটা তৈরি হয়? মানে আমরা অনেক সময় তো স্পেশালাইজেশনের যুগে ভীষণভাবে বলে দিচ্ছি না যে না এই অভিনয়ের ক্ষেত্রে এইগুলো এগুলো জানলেই হবে আর কি। এটা তো একটা ওই আমাদের মানে চিকিৎসার স্পেশালাইজেশন, মানে আমরা সামগ্রিকতাটা ছেড়ে একটা কোনো নির্দিষ্ট জায়গার উপর জোর দিচ্ছি আর কি। কিন্তু এই সামগ্রিকের প্রাসঙ্গিকতা, শিক্ষার প্রাসঙ্গিকতা এবং মন, এইটা আপনি কি একটু বলবেন? মানে মানে সেখানে সৌমিত্রবাবুর দুটোই দুটোই খুব গুরুত্বপূর্ণ। যেমন বলতে ভুলে গেছি, কিন্তু সৌমিত্রদের যেটা একটা সাক্ষাৎকারে আমাকে বলেন যে
তপন সিংহের সঙ্গে যখন কাজ করতে যাচ্ছেন এবং সত্যজিৎ বাবুর সঙ্গে কাজ করার ঠিক পরপরই, প্রায় সঙ্গে সঙ্গে, সৌমিত্রদা বলতেন যে তপনদা আমাকে হাঁটতে শিখিয়েছিলেন, অর্থাৎ কোন গতিতে কোথা থেকে কিভাবে হাঁটতে হয় যাতে হাঁটাটাও অর্থপূর্ণ হয়ে ওঠে। হাঁটারও একটা অর্থ আছে, শুধু হেঁটে গেলেই চলে না। নানা সময়, নানা অবস্থায়, নানা ভাবের মধ্যে হাঁটার গতি, ছন্দ, এগুলোকে সৌমিত্রদা বলতেন যে আমাকে ধরে ধরে তপনদা শিখিয়েছিলেন হাঁটাটা। এটা হচ্ছে স্কিল, কিন্তু এটা খুব কম অভিনেতারই আছে। এবং কোথাও এই হাঁটাটাকে যদি পরিচালক যদি সচেতন থাকে যে নানা রকম হাঁটা হতে পারে, হাঁটার ছন্দ হতে পারে, গতি হতে পারে, ধরন হতে পারে, যেগুলো একটা আলাদা চরিত্রগত মানে তৈরি হয়ে যায়, কে কিভাবে হাঁটছে, কোন চরিত্রে হাঁটছে, সেইটে এই জ্ঞান, এই বোধ যদি পরিচালকের থাকে, তিনি সেটা অভিনেতার কাছে দাবি করতে পারেন। তপনদা করেছিলেন এবং সেখান থেকেই সৌমিত্রদার শিক্ষা। এটা দক্ষতা, কিন্তু কিন্তু ওইটে 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 আয়ত্ত হয়ে গেল সৌমিত্রদা। এবার যে কোনো অন্য পরিচালকও কিন্তু চাইলে সেটা একেবারে তৈরি পেতে পারেন, কারণ সৌমিত্রদা জানেন কতভাবে হাঁটতে হয় এবং কোন হাঁটার কি মানে। অন্যদিকে আজীবন, যেটা আমার তো 81 বছর বয়স হলো এবং থিয়েটার সিনেমার সঙ্গে একটু সম্পর্ক চিরকালই রক্ষা করে এসেছি, কাছাকাছি থেকেছি, অনেককে দেখেছি কাছ থেকে, দূর থেকে, মাঝে মাঝে দূর থেকে, অর্থাৎ মিড শট, লং শট, ক্লোজ শট, সব রকমই। তার মধ্যে যেটা দেখেছি যে এতটা নিষ্ঠার সঙ্গে মাথাটাকে খাটিয়ে যাওয়া, বুদ্ধি এবং মনকে খাটিয়ে যাওয়া, আমি খুব বেশি অভিনেতাকে দেখিনি যারা এটা করেন। এবং সৌমিত্রদার বাকি যে কাজগুলো, অর্থাৎ গদ্য লেখা, বিপুল পরিমাণ গদ্য লেখা, আমরা যখন কাজ করতে শুরু করলাম দেখলাম তিনটে খণ্ড, প্রায় 400 পৃষ্ঠা করে, এতটা আমরা পেলাম ওর লেখা। আমরা খুব কম কয়েকটা সাক্ষাৎকার ব্যবহার করেছি, খুবই সামান্য। আমরা সাক্ষাৎকারে যাইনি, লেখা চেয়েছি, ওর হাতে তৈরি লেখা। লেখাটাও কিন্তু একদিক থেকে ওই অভিনয়েরই প্রস্তুতি, লিখবার মধ্য দিয়ে একটা ধারণা, একটা জ্ঞান, একটা জ্ঞানের খণ্ড, একটা টুকরো, একটা তথ্য, একটা খবর, ইতিহাসের একটা কোনো ছোট্ট ব্যাপার, সেটা নিয়ে লিখতে গেলে কিন্তু সেটা যেমন স্পষ্ট হয়, ভাষার মধ্যে যখন চিন্তাটা দানা বাঁধে, তার মধ্যে দিয়ে ওই শিক্ষাটা বা জ্ঞানটা সেটা আয়ত্ত হয় কোথাও। অর্থাৎ লেখার ভাষা সেটা কিন্তু আমার মনের ভাষা হয়ে ওঠে। মন না লিখলে লেখা হয় না, মন লেখে, হাত লেখে না। তাই ওটাকে মনের মধ্যে গ্রহণ করে, আয়ত্ত করে নেওয়া, আত্মস্থ করে নেওয়া, এটাই লেখার কাজ। লেখায় সেইটি বেরিয়ে আসে এবং ওইভাবে লিখতে গিয়েই সৌমিত্রদার অনেক লেখা গদ্য থাকে না, কবিতা হয়ে যায়। কারণ এমন গভীর একটা জায়গায় চলে গেছেন, সেটা যুক্তিবহ গদ্যে সাজানো যায় না, সেটা তখন কবিতার গভীরতর একটা স্তরে সেখানে পৌঁছে যায় এবং কবিতার আকার নেয়। ঠিক একইভাবে একটা চরিত্র নিয়ে ভাবতে ভাবতেই ছবি আসতে শুরু করে, নানা রকম মুখ আসতে শুরু করে, মুখভাব, দৃষ্টি, এইগুলো কিন্তু ছবিতে প্রথম আসতে থাকে, তারপরে সেটা ছড়িয়ে যায়। এবং আমার মনে আছে, আমি একটা লেখাতে পরে ব্যবহারও করেছিলাম, লেখাটা এখন হারিয়ে গেছে, যে উনি যখন
কৌশিক সেনের সঙ্গে ওর সেই নাটক করছেন স্লুথ অবলম্বনে, পিটার শ্যাফারের স্লুথ নাটক অবলম্বনে টিকটিকি। আমি একাধিকবার ওই নাটকটা দেখতে গেছি। ওই নাটকটার একটা চলচ্চিত্রায়ন হয়, এটার শুটিংয়েও একবার গেছি, তারপরে ছবিটাও দেখেছি। রাজা দাশগুপ্ত করেছেন, হ্যাঁ। ছবিটার কি হাল এখন জানি না, কোথায় আছে জানি না, পাওয়া যায় কিনা, কিন্তু একটা প্রামাণ্য দলিল সত্যি অভিনয়। আমার মনে আছে যে যখন আমি ব্যাক স্টেজে ওর সঙ্গে দেখা করতে গেছি একদিন বা দুদিন, দেখেছি যে খাতাটা থেকে, যে খাতাটা ওর সঙ্গে থাকতো, যেটাতে ওর পাঠটা লেখা আছে, সেইটার মার্জিনে কবিতা লিখছেন। এবং ওর কাছেও শুনেছি, কৌশিকের কাছেও শুনেছি যে উনি অভিনয় শুরু হওয়ার বেশ খানিকটা আগে চলে আসতেন, যাতে ওই মেকআপটা নিয়ে একটু আগে আগেই মেকআপ নিতেন। কারোর সঙ্গে দেখা করতেন না তখন, শোর পরে দেখা করতেন। ওই সময় কাউকে ঢুকতে দিতেন না, যাতে ওই চরিত্রটার মধ্যে উনি একটু মজে যেতে পারেন। এবং ওই মজে যাওয়ার প্রক্রিয়াতে এই কবিতাগুলো কিন্তু উঠে আসতো। কারণ যে জায়গাতে, অর্থাৎ লেখাটা, হাতে লেখা একটা নাটকের পাঠ, যেখানে কবিতাগুলো আসে, বোঝা যায় যে ওই ওই জায়গাটা আবার একটু ঝালাই করতে করতে পড়তে পড়তে এই কবিতাটা উঠে এসেছে। অর্থাৎ এই কবিতাটাও কিন্তু, এই কবিতা লেখাটাও কিন্তু ওই অভিনয়টাকে তৈরি করার প্রক্রিয়ার অঙ্গ। তারপরে সেখান থেকে বেরিয়ে যেতে পারে, তখন কবিতাটা উনি লিখতে পারেন, ছবি উনি আঁকতে পারেন। এই উপলব্ধির পরে স্বাধীনভাবেও কবিতা লিখছেন, স্বাধীনভাবে ছবিও আঁকছেন। কিন্তু শুরুটা হচ্ছে ব্যাপার একেবারে অভিনয়ের জায়গা থেকে। অভিনয়েরই প্রস্তুতির একটা অপরিহার্য অঙ্গ হিসেবে কিন্তু এই দুটো আসছে, গদ্যও আসছে। কারণ ডায়েরিতে বহুবার এক একটা চরিত্র নিয়ে নানা প্রশ্ন, এগুলোকে নিয়ে আসছেন। এবং এই যত সিনেমাতে অন্যরকম অভিনয়ের, খুব চ্যালেঞ্জিং অভিনয়ের সুযোগ যখন সীমিত হয়ে আসছে, সেই রকম পরিচালক যখন পাচ্ছেন না আশেপাশে, যারা ওই রকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, যেরকম তপনদা দিতেন, মানিকদা দিতেন, কয়েকজন তরুণতর পরিচালক পরে দিয়েছেন, গৌতম নিশ্চয়ই, অতনু নিশ্চয়ই। এবং একেবারে সম্প্রতি পরপর দুটো ছবি, শৈবালের যে দুটো আমি দেখেছি, একটা তখন কুয়াশা ছিল, আর আরেকটা হোলি কনস্পিরেসি, অসামান্য অভিনয় সৌমিত্র দায়। এবং আবার ওইভাবে একজন বুদ্ধিদীপ্ত পরিচালক যখন একটা চরিত্রের চ্যালেঞ্জটা এনে ফেলছে, সৌমিত্র তুলে নিচ্ছেন চ্যালেঞ্জটাকে এবং এটাকে দিচ্ছে, পরিচালকের মনটাকে বুঝে সেই মন থেকে উনিও তৈরি করছেন। কিন্তু অর্থাৎ অভিনেতার একটা ভূমিকা, পুতুল নন তিনি, পরিচালকের নির্দেশ পালন করে যাচ্ছেন এরকম নয়। যেটা শিলাদিত্য বলছিল যে অপু সংসারের না পেলে কি অপু সংসার হতো, অমলকে না পেলে কি চারুলতা হতো। যত বড় পরিচালক সত্যজিৎ রায় হন না কেন, এই দুজনের একটা রসায়নের মধ্য দিয়ে কিন্তু চরিত্রটা নির্মাণ হয়, চরিত্রটার স্ফূর্তি ঘটে। সেটা বারবার প্রমাণ করেছেন সৌমিত্র। এবং শেষের দিকে যখন এই সুযোগটা কমে আসছে, তখন আমি লক্ষ্য করেছি, আর ওই শেষে 10 বছর এই গদ্য সংগ্রহের কাজটার মধ্যে খুব ঘন ঘন দেখা হতো, ডেকে পাঠাতেন, আর খানিকটা এক পাড়ায় থাকতাম গল্প কিনে বলেও চলেও আসতেন। তখন যেটা দেখেছি যে নাটক তৈরির সময়, অভিনয় করবার আগেও
আমার মনে আছে যে ওর একেবারে শেষ কাজ, থিয়েটারের কাজ, যে কাজে উনি অনেকটা নিজেকে দিয়েছিলেন এবং খাটছিলেন, যে নাটকটা নানা কারণে বেশি করা হয়নি, সেটা হচ্ছে ইবসেনের গোস্টস। একেবারে অভিনয় জীবনে, নাট্য জীবনের শুরুতে অভিনয় করেছিলেন নীলিমা দাসকে নিয়ে, আবার শেষ জীবনে সেই নাটকটায় ফিরে এসেছিলেন, নতুন করে রূপান্তর করেছিলেন, আবার লিখেছিলেন। এবং সেই সময় মনে আছে যে পৃথিবীতে অন্য যে সমস্ত প্রযোজনা হয়েছে এতদিন ধরে, 100 বছরের ওপর ধরে গোস্ট অভিনীত হয়ে আসছে, তার কত তথ্য, ছবি, বিবরণ পাওয়া যায়, আমার কাছে তার খোঁজ খবর করতেন। এবং একটা সুযোগ হয়েছিল যে ইবসেনের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নরওয়েরই আরেকজন শিল্পী, চিত্রকর, অসাধারণ বড় মাপের চিত্রকর এডভার্ড মুনশ, তরুণতর বয়সে। এবং ইবসেনের সঙ্গে একটা অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয় দুজনে। সেই বন্ধুত্বের মেনে নিয়ে ইবসেন যে বছর মারা যান, 1906 সাল, সেই সালে বিখ্যাত জার্মান নাট্য পরিচালক, অপেরা পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক মাক্স রাইনহার্ট, প্রবাদ প্রতিমা পরিচালক মাক্স রাইনহার্ট গোস্টস করতে চান এবং তিনি মুনশের সঙ্গে যোগাযোগ করেন। মুনশকে নাটকের দৃশ্যসজ্জা করতে বলেননি, ওই মঞ্চ তৈরি করা, মঞ্চসজ্জার ক্ষেপ দেননি। বলেছেন যে আপনার সঙ্গে যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব থেকে গোস্টস নাটকটা পড়ে আপনার মনে, আপনার কলমে, আপনার তুলিতে যে ছবিগুলো উঠে আসে, এই নাটকটার অন্তরলোক থেকে উঠে আসে, যেগুলো শুধু ভাষায় পড়ে আমরা পাই না, যে ছবিগুলো দেখতে পাই না, আমি তো কিছু কথা শুনি, কিছু তথ্য থেকে, ঘটনা থেকে, তার আড়ালে যে ছবিগুলো, যেগুলো আপনার শিল্পীর চোখে ধরা পড়ে, সেই ছবিগুলো আমাকে এঁকে দেবে। আমি সেই ছবিগুলো থেকে এই নাটকটাকে তৈরি করব, এর অভিনয়কে তৈরি করব, অভিনয়ের প্রাণকে বের করে আনব। এটা কোনো অভিনেতার কলা কৌশল দিয়ে নয়, এটা কোনো খেলোয়াড়িপনার মধ্য দিয়ে নয়। সেই ছবি এঁকে দিয়েছিলেন মুনশ। সেই ছবিগুলো আমি কপি করি, একটা পুরো সেট সৌমিত্রদাকে পৌঁছে দিয়েছিলাম এবং একদিন দীর্ঘক্ষণ ওই ছবিগুলো নিয়ে বসে, কোথায় ছবি থেকে অভিনয়ের সম্ভাবনা, অভিনয়ের ছবিটা ফুটে ওঠে কোথা, সেইটার অনুসন্ধানে ওর সঙ্গে যোগ দিয়েছিলাম। সেটা আমার কাছে খুব স্মরণীয় একটা সকাল। ঠিক আছে শ্রমিকদা, হ্যাঁ সঞ্জনদা এসে গেছে। অঞ্জনদা, এতক্ষণ আমরা শ্রমিকদার কাছে, হ্যাঁ বলুন শ্রমিকদা, বলুন বলুন। হ্যাঁ বলছি অঞ্জনদা, এতক্ষণ শ্রমিকদা শোনা আছে, তাই হ্যাঁ, না আমি বলছি যে অঞ্জনদা, শ্রমিকদার কাছ থেকে আমরা এতক্ষণ ইংরেজিতে একটা কথা আছে, হোল্ডিং দ্য ফোর্ট। তাই অঞ্জন যতক্ষণ না হাজিরা দেয়, আমি ততক্ষণ না আমি সরি, আমরা একটু দেরি হয়ে গেল একটা কাজ। না না এবার অঞ্জনের না, কিন্তু অঞ্জনদা ব্যাপারটা এরকম নয় যে যেটা বললেন শ্রমিকদা সেটা ঠিক, কারণ আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। শ্রমিকদা এত চমৎকার, অসাধারণ বলছিলেন। আমার প্রশ্নটা ছিল যে মানে একজন অভিনেতার ভাবুক মন কতটা দরকার হয় একটা চরিত্রায়নের ক্ষেত্রে আর কি। আমরা তো সমস্তটাই আজকাল যেটা শুনতে পাই, আমি কোনোটাকেই ছোট করছি না, হ্যাঁ আমি কাউকে অশ্রদ্ধাও করছি না, আমরা কেবলই শুনি আজকাল এই নতুন প্রজন্মের কাছে যে টেকনিকটা থাকলেই হয়, ক্রাফটটা জানলেই হয়। তা আমরা এটা জানি, আমি গৌতম দাকে কোট করে বলছিলাম যে উনি একদিন বলেছিলেন দেখার পরিপ্রেক্ষিতে যে ক্রাফট এবং সেরিব্রাল অ্যাক্টিং দুটোকে কোথাও মেলানো যায়, সেটা সৌমিত্রদার কাছ থেকে শেখবার মতো আমি দেখা করতে গিয়ে বুঝতে পেরেছিলাম। এটা গৌতম দা বলেছিলেন একদিন একটা আড্ডায়। তো এখন আমাদের এই ভাবনা জগৎ, আমাদের এই ভাবুক মন একজন অভিনেতাকে বা একটা শিক্ষার পরিমণ্ডল কোথায় পৌঁছে দেয়, সেই প্রসঙ্গটা নিয়ে শ্রমিকদা অসামান্য বলছিলেন এবং শেষ করলেন ওই গোস্ট দিয়ে আর কি। আপনি গতকাল আমাদের
যে আলোচনাটা হচ্ছিল, আজকে যারা শুধু শুনছেন, আগের 3টে পর্ব যারা শোনেননি, তাদেরকে ধরিয়ে দিই যে আপনি এই বিশ্বাসের জায়গাটার কথা অঞ্জনদা গতকাল বলছিলেন, যে একজন পরিচালকের সঙ্গে একজন অভিনেতার একটা পারস্পরিক বোঝাপড়া বা বিশ্বাসের জায়গা থাকে। এই বিশ্বাসটা তৈরি হয় যদি অভিনেতাও তৈরি থাকেন, অভিনেতারও প্রস্তুতি পর্বের একটা মন থাকে, পরিচালক তাহলেই তার সঙ্গে কোথাও সেই সেতুটা বন্ধন করতে পারেন আর কি। এই জায়গা থেকে একবার আপনার যা মন চায় বলুন, হ্যাঁ, আর আপনার যা ইচ্ছে, মানে আমার এখানে কথা বলার কোনো ভূমিকাই নেই, আপনি বলুন আপনার কথা আর কি, আপনার যেমন ইচ্ছে। যখন সময়ের শেষ পর্ব যাবে টাবে আমি আপনাকে বলবো, আপনি এখন ফ্রিলি বলতে থাকুন। আমি আসলে মানে বহুদিন ধরে ওনার কাজ দেখছি, ওনার ছোটবেলা থেকেই আমি দেখছি ওনার ছবি, নানান রকম ছবি, বিশেষ করে ওনার যেগুলো বিখ্যাত ডিরেক্টরদের সঙ্গে কাজ করার ছবিগুলো আমি বেশি দেখেছি। ওনার মানে একেবারে বাজারি ছবি কম দেখেছি আমি। মানে উনি অনেক অজস্র কিছু করেছেন, কিন্তু আমি মানে সত্যজিৎ বাবু, মৃণাল বাবু, তপন বাবু, তরুণ বাবু, এদের সঙ্গে কাজগুলোই আমি বেশি দেখেছি। এবং পরবর্তীকালে আরো গৌতম সঙ্গে গৌতম ঘোষ, অপর্ণা সেন, এদের সঙ্গে কাজ দেখেছি। আরো তারপর তো আরো অনেকে রয়েছে। রাজা মিত্রর সাথে একটা খুব ভালো ছবি ছিল, একটি জীবন। হ্যাঁ, আমি নিজে এবং দুটো ব্যাপার আমার কাছে, দুটো দিক আমি বলবো। আমি যেহেতু একটা জায়গায় শ্রমিকদা এসছে যেখানে একটা মানে একটা অ্যাক্টর কি দেয়, একটা অ্যাক্টর কি একটা স্ক্রিপ্ট থাকে একটা ছবিতে, একটা ডিরেক্টর একটা ভিজুয়ালাইজেশন, একটা ভাবনা, অ্যাক্টর কি দেয়। আমার মনে হয় দ্যাট অ্যাক্টর, এটা আমার বিশ্বাস, যে সেটাকে লাইফ দেয়। মানে শুধু চরিত্র নয়, শুধু চরিত্র হয়ে থাকা তো বটেই, চরিত্র হয়ে থাকা বটে, কিন্তু একটা গোটা ছবির চিন্তা ভাবনা সবকিছুকে একটা একটা কি বলবো, একটা মনে রাখার জন্য যেরকম ভিজুয়ালস লাগে, গল্প যেরকম মনে থাকে, ভিজুয়ালস যেরকম মনে থাকে, মনে থেকে যায়, ছবিটা কি বলতে চেয়েছিল মনে থেকে যায়, অভিনেতাটাও মনে থেকে যায়, অভিনেতাও থেকে যায় অ্যাজ আ পার্ট অফ দ্যাট, এন্ড আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট। যদিও এটা বলা হচ্ছে যে ডিরেক্টরস মিডিয়াম, আমি ব্যক্তিগতভাবে এটা খুব একটা বিশ্বাস করি না। অফকোর্স ইট ইজ দ্য ডিরেক্টরস মিডিয়াম, বাট ইট ইজ অলসো রাইটার্স, স্ক্রিপ্ট রাইটার্স মিডিয়াম। সব ডিরেক্টর তো স্ক্রিপ্ট লেখে না, অনেক তো অন্য ভালো স্ক্রিপ্ট রাইটার এসে ডিরেকশন দেয়। তা বলে কি সেই ডিরেক্টর ভালো ডিরেক্টর নয়? কিন্তু সেরকম অ্যাক্টার্সের মিডিয়ামও, এটা এটা সম্পূর্ণ ভুল ধারণা যে ডিরেক্টররা অ্যাক্টার্সদের কাস্ট করে এবং তাদের যে পার্সোনা বা পার্সোনালিটি সেটাকে তারা ইউজ করে, ব্যবহার করে। যে বোকা, মানে বোকা বলবো না, মানে খুব একটা ইন্টেলিজেন্ট অ্যাক্টর যারা নয়, যারা বেসিক্যালি ক্রাফট দিয়ে বেরিয়ে যায়, একটা পার্সোনা দিয়ে বেরিয়ে যায়, তাদের ক্ষেত্রে এটা খাটে, যে করিয়ে নেওয়া হয় তাদের। স্টারসদের ডেফিনেটলি করিয়ে নেওয়া হয়। কিন্তু আমি সৌমিত্রবাবুকে, সৌমিত্র দাকে আমি কখনোই মানে সেই রকম একজন অভিনেতা হিসেবে দেখি না, যিনি স্টার বা একটা পার্সোনালিটি বা শুধু ক্রাফট মানে একটা, সেভাবে দেখি না। আমি দেখি তাকে সেই অভিনয়ের জায়গা থেকে যেখানে হি ইজ কন্ট্রিবিউটিং অ্যাজ অ্যান অ্যাক্টর। অভিনয়ের সিনেমাটা অভিনয়েরও হয়ে যাচ্ছে, মানে অভিনয় ইজ টেকিং ওভার দ্য, মানে টেকিং ওভার দ্য একটা মেজর পোর্শন অফ দ্য ক্রাফট, অফ দ্য এন্টায়ার মিডিয়াম। পুরো মিডিয়ামটার একটা টেক ওভার করছে সেই রকম ধরনের অভিনেতা। যে এবং যদিও তিনি খুব বড় স্টার
আমাদের বাংলা সিনেমা এবং ভারতীয় সিনেমাতে তাকে রেকগনাইজ করা হয় অ্যাজ এ হিউজ বিগ পপুলার। তার পপুলারিটির জায়গা থেকে তিনি যথেষ্ট বড় একজন স্টার। মানে আমাদের তো বলা হয় একটা তারক বা স্টার আর একজন অভিনেতা। আমি যেরকম নিজেকে একজন অভিনেতা মনে করি, আই এম নট এ স্টার, বাট সৌমিত্রবাবু was a star in a way, but still তার অ্যাক্টিং পার্সোনা তার স্টারের পার্সোনাকে ছাপিয়ে দেয়। হি হি স্টিল রিমেইনস, মানে যত জনপ্রিয় হোক না কেন তবুও কিন্তু হি রিমেইনস আ গ্রেট অ্যাক্টর। এবং সেইখানে আহ, আমি যখন, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে এটা ঠিকই যে কিছু কিছু ছবি সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া হতো না, বিকজ তার যে ইমেজটা বা তার যে চেহারা ভাবনা, তার আহ, তার যে আইকনিক ব্যাপারটা, সেটা বাংলা সিনেমাকে একটা নতুন কিছু দেয়। বাংলা সিনেমার অভিনয় জগৎকে, অভিনয় দিকটাকে একটা নতুন কিছু দিয়েছিল। আহ, তার তার পার্সোনা, সেই পার্সোনাটা বিভিন্ন চরিত্রের মাধ্যমে দিয়েছিলেন, যে নানান ধরনের চরিত্রের মাধ্যমে দিয়েছিলেন। সুতরাং অপু হতো না, সুতরাং উম, অসীম হতো না, এই চরিত্রগুলো অতটা পাওয়ারফুল হতো না। কোনো কোনো জায়গায় আমার ওনাকে মিসকাস্ট মনে হয়েছে, তাকে স্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার ওনার আগের দিকের ছবিতে মনে হয়েছে দ্যাট ওনাকে, বিকজ তিনি এত জনপ্রিয়, তাকে স্টার হিসেবেই ডিরেক্টররা ব্যবহার করছে। আহ, কিন্তু when he, কিছু কিছু ছবিতে ওনাকে বাদ দিয়ে ছবিটা হতো না। তো সেইখানে চরিত্র হয়ে ওঠা, যেটা সৌমিত্রা বলছিলেন, একটা চরিত্র হয়ে ওঠা, সৌমিত্র চট্টোপাধ্যায় না থাকা, অন্যরকম কিছু একটা হয়ে যাওয়া, সেটা উনি করতেন বলে আমার ধারণা। এটা আমার ধারণা ছিল। নাসির উদ্দিন একবার আমায় বলেছিল that he is one of the best actors in this country। তো আমি ওর কথাটা বিশ্বাস করি। তো আমি মনে করেছিলাম, হ্যাঁ, বলরাজ সানি ওয়াজ দ্য ফার্স্ট, মানে বলরাজ সানিকে যদি আমরা ধরি, দ্য ফার্স্ট পার্সন, মানে প্রথম অভিনেতা যে স্বাভাবিক সিনেম্যাটিক অ্যাক্টিং শুরু করে ভারতীয় সিনেমাতে, যদি তাকে ধরা হয়। তারপরে কাকে 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 করে ওই সৌমিত্র চট্টোপাধ্যায় দিয়ে আমরা এসেছিলাম। দ্যাট হি রিয়েলি গেভ দ্যাট সত্যিকারের বিহেভিয়ারাল একটা, মানে তথাকথিত ভাবে নাটকীয় অভিনয় নয়, অনেকটা বিলিভেবল একটা অভিনয়, বিশ্বাসযোগ্য একটা চরিত্র হওয়া, এটা আমি বিশ্বাস করে এসেছি। তারপরে আমি যখন নিজে কাজ করতে এসেছি, আহ, তখন মনে হয়েছে, আমার নিজে কাজ করার আগে ওনার সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে আহ, রাখা হয়েছে ওনার সঙ্গে। আহ, মানে ওনার ওনার উনি দু একটা ছবিতে অভিনয় করেছেন যেখানে আমি অভিনয় করেছি, কিন্তু আমার সঙ্গে কোনো সিনস ছিল না, আমার সঙ্গে কোনো সরাসরি কোনো সিনস নেই, দেখাতে নেই, এরকম কিছু ছবিতে নেই। উনি আছেন ছবিতে, আমিও আছি, আমি আলাদা করে পাঠ করেছি, উনি আলাদা করে পাঠ করেছেন। কিন্তু তারপরে আহ, মহাপৃথিবী ছবিটা হলো, এবং আমি সেটাতে গল্পটা লিখেছিলাম, মূল গল্পটা আমার লেখা ছিল, এবং তারপরে কাস্টিং হলো। এবং আমি ওনার সঙ্গে তখন প্রথম অভিনয় করলাম, অ্যাজ অ্যান অ্যাক্টর অভিনয় করলাম। এবং এটা খুব, আমার অভিনয় করার জীবনে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। আমি মনে করি উনি অত বড় অ্যাক্টর, আমার একটা যতই এক্সপিরিয়েন্স হোক, কখনো আমি যথেষ্ট এক্সপিরিয়েন্স বলে আমি মনে করি, কিন্তু তবু আর সেরম ভাবে যে ভীষণভাবে একটা পরিচয় ওনার সঙ্গে সেরকমও নেই। ওনার থিয়েটার আমি গেছি থিয়েটার দেখতে, ওনার ভালো লেগেছে খুব। এবং তবু যে এটা খুব ঘনিষ্ঠ হয়ে পড়া সেরকম ছিল না, খুব খুব বেশি করে ঘনিষ্ঠ হওয়া একবারই হয়েছিল। সেটা আহ, আমি সত্যজিৎ রায়ের কাছে গিয়েছিলাম যে ফেলুদাটা যদি আমাকে করতে দেন, আমি একটা একটা সুযোগ দেন একটা সিরিজ হিসেবে।
তো সত্যজিৎ রায় আমাকে মোটামুটি 1 মাস ধরে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমি আদৌ গোয়েন্দা গল্প বুঝি কিনা, বাংলা সাহিত্যের কোন গোয়েন্দা কি করে, কি জামা পরে, ইংরেজি সাহিত্যের কোন গোয়েন্দা কোন বাড়িতে থাকে, এই সমস্ত নিয়ে আমাকে 1 মাস ধরে একটা চলছে। আর আমি চালিয়ে যাচ্ছি নানান ভাবে। তো মোটামুটি উনি দেখলেন যে শেষ পুলিশ করে আর কোনো রাস্তা না পেয়ে উনি দেখলেন না এই মোটামুটি জানে বোধহয়, আর আমাকে না মানে আর পরীক্ষা পরীক্ষা নেবার আর কোনো কোয়েশ্চেন খুঁজে পাচ্ছি বোধহয়। তো আমাকে বললেন যে ঠিক আছে এটা তুমি করো। তার আগে আমি একটা সিরিজ করেছিলাম, গোয়েন্দা গল্পের সিরিজ, রুদ্র সেনের ডায়েরি বলে, সব্যসাচীকে নিয়ে। তারপরে ঠিক আছে তুমি এটা করো, কিন্তু লালমোহন তো নেই, বা মানে একে দেবো না, আমি অন্য কোনো গল্প আমি দেবো না, কারণ সন্তোষ দত্ত জীবিত নয়, সন্তোষ দত্তকে ছাড়া হবে না লালমোহন। তুমি একটা কাজ করো, তুমি পাহাড়ের গল্প, পাহাড়ে মানে মানুষ হয়েছো, বড় হয়েছো, তুমি গ্যাংটকে গন্ডগোলটা করো এবং সেখানে লালমোহন নেই। তা আমি যাচ্ছি জায়গাটা পেয়েছি কিন্তু বিয়েই। আচ্ছা তার আগে তোপসে কে করবে, এ করবে, তা করবে, স্ক্রিপ্ট লেখো। আচ্ছা স্ক্রিপ্ট শুনিয়ে পছন্দ হয়েছে, কারণ স্ক্রিপ্টটা আমি উনি যেরকম ভাবে ছবি করেছেন সেভাবে করিনি, আমি একটু আনুষাঙ্গিক চলে যাচ্ছি অন্যদিকে, ইট ইজ রেলিভেন্ট বলে বলছি। আমি স্ক্রিপ্ট একটু অন্যরকম ভাবে করেছি। আমি তোপসের ভয়েস ওভার দিয়ে করিয়েছিলাম, মানে উনি যেভাবে করেছিলেন সেভাবে নয়, সবটা দেখিয়ে দেওয়া। আমি হু ডানিটের মতোই করেছিলাম, যে কেউ ধরতে পারবে লাস্টে কে খুন। তো তোপসের ভয়েস ওভার দিয়ে তখন গরমের ছুটিতে প্রথম প্লেনে উঠলাম আমি, প্লেনে ওঠার সময় বাগডোগরা যখন নামলাম, এরা এরা আমি করে ভয়েস ওভার দিয়ে দিয়ে আমার খুব ভালো লেগেছে। বলে, ঠিক আছে একটা স্ক্রিপ্ট ঠিক আছে, তোপসে একটা নিয়ে এসো। তারপরে আমি খুঁজে খুঁজে একজনকে ঠিক করেছিলাম, তাকে নিয়ে ঠিক গেলাম সব করে টরে, আচ্ছা ঠিক আছে আমি তোমায় দিচ্ছি, কিন্তু সব থেকে বড় কথা চিঠি লেখার আগে চিঠিটা লিখছি, কলমটা রয়েছে হাতে, পেটে লিখে দেবো, লিখে দে। তো দূরদর্শনে যাবো, তো শোনো, তখন সৌমিত্রদা বেশ বয়স হয়েছে, সৌমিত্র একটা নাটক করছিলেন, আই থিঙ্ক ইট ওয়াজ ফেরার পরে। সৌমিত্র বলতে পারবেন ফেরার পরের নাটকটা কি ছিল? আহ, আমি ঠিক ঘটক মনে বিদায়। না, সিরিয়াস নাটক, সিরিয়াস নাটক, নীলকণ্ঠ কি আমি ঠিক মনে করতে পারছি না। নীলকণ্ঠ কি আমি ঠিক জানি না, মানে বিদেশি নাটক একটা কিছু অ্যাডাপ্টেশন। তো সেইটা নাকি ফেরাই বোধ হয়, আমি ঠিক মনে পড়ছে না, ডিউরেন মার্টের নাটকটা বোধ হয়। তো আমি বিশ্বরূপা, তো আমি বলে যে শোনো, ফেলুদা কে করবে, তোমার রুদ্রসেন নয়। ইন্টারেস্টিং লাগে এখন ভাবতে, তো ওকে দিয়ে হবে না। আমি আমি না, সৌমিত্রকে দিয়ে হবে। তুমি এক কাজ করো, ওই গলায় একটা মাফলার দিয়ে দাও, শীতের দেশ, গলার এই গুলো দেখা যাবে না, মাফলার দিয়ে দাও। আর উইকটা আছে কিনা জিজ্ঞেস করো, ওই উইকটা না থাকলে ওই রকম একটা উইক করো, ওই রকম একটা উইক করো। আর আমি খালি ভাবছি বাবরিটা আমার ভালো লাগে না, ফেলুদা আমি যে একটু ছোট উইক, হ্যাঁ সে তুমি ছোট উইক করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু জ্যাকেট ট্যাকেট পরিয়ে চলে যাবে, মানিয়ে যাবে। আর বাকি কাস্টিং আর বাকি কাস্টিংটা প্লিজ আমায় করতে দিন। ওরা যে ঠিক আছে তুমি রবি করে রেখো, রবি ঘোষকে। তা আমি ঠিক আছে করে আমি ছোঁচো করে চিঠি নিয়ে বিশ্বরূপায় গেলাম। এই মানে তখন একটু সরাসরি মানে আমি সৌমিত্র বাবুর সঙ্গে দেখা করবো, এ করবো, তখন গ্রিন রুমে ছিলেন এবং স্ট্রেঞ্জলি না রবি ঘোষ গেছিলেন সেখানে, কি কারণে আমি জানি না, গ্রিন রুমে বসেছিলেন। তা আমি বললাম আসবো। তো বলে হ্যাঁ এসো। আমি বললাম যে আপনাকে আমি সত্যি ট্রাইয়ের কাছে বেশ পেয়েছি। বলে যাক, তুমি তো অনেকদিন ধরে খুঁজছিলে, তা হোক, তা রবিকে একটা পাল্টা। আমি বললাম, হ্যাঁ উনি বলেছিলেন দিতে হবে, এই করে একটু গল্প টল্প হলো। এইটা প্রথম অ্যাকচুয়ালি গেটিং টু টার্মস। কিন্তু মহাপৃথিবীতে গিয়ে আহ, আহ, আমার মনে হলো সাডেনলি, আমি জানি না অ্যাক্টিং করতে একটু ভয় করছে, আমি অ্যাসিস্টও করছি আল্লাহকে একটু আমার একটু ভয় করছে সৌমিত্রদার সঙ্গে অভিনয় করবো। আমি কোনো রিহার্সাল নেই, কিছু নেই, এক টেনশনেও আছি আমি। তো আমি দেখলাম দ্যাট হি ওয়াজ নট ইন্টারেস্টেড। এক তো মনে হলো যেন অনেক দিনের পরিচিত একটা মানুষ আমাকে যেন দেখছে, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত। উনি আমার নাটকও দেখেন, আমার অভিনয় সিনেমা দেখেছেন,
কিন্তু এই অনেকদিন যেন ওর বাড়ি যাওয়া তা ওই ফেলুদার ব্যাপারটা ওই সময় একটু আদান প্রদান, ওইটাকেই যেন মনে হলো আমাদের অনেক দিনের পরিচয়। আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু একবারও উনি আমার সঙ্গে রিহার্সাল করা বা সিনটা নিয়ে একটু ডিসকাস করা বা এগুলো করছেন না। উনি সব সময় অঞ্জন, শোনো, তোমার ফ্রি থাকলে একটু এসো, আমি যাচ্ছি তাড়াতাড়ি, আছে কি হবে, কেন এই গল্পটা তুমি লিখেছো? হি ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন আমি আমি দেওয়াল বলে নাটকটা লিখলাম কেন, কেন হঠাৎ এই সোশ্যালিস্ট জার্মানি ভেঙে গেছে একদিকে, ইস্ট ইউরোপ কমিউনিস্ট রেজিম, সোশ্যালিস্ট রেজিমের পতন হচ্ছে, একজন সেখানে ছিল, সে ফিরে আসছে তার জায়গায় এবং দেখছে যে সেখানে সব কিছু ঘেঁটে গেছে, বদলে গেছে, সে দায়িত্ব নেয়নি, সে চলে গেছে। এইরকম একটা গল্প বা নাটক ছিল। নাটক তুমি লিখেছো কেন, তোমার কি বিশ্বাস, কি মনে হয়, এটা সেটা, মানে মহাপৃথিবী স্ক্রিপ্টের বাইরে কমপ্লিটলি আমার সঙ্গে নানান রকম কথাবার্তা বলে যাচ্ছে যে তাহলে তুমি কি বিশ্বাস করো, কোন রাজনীতি তুমি কি, হ্যাঁ ঠিক আছে, আমি ব্যক্তি স্বাধীনতা, কেন সাত্রেকে তোমার পছন্দ, কেন কামু, ফাইনালি সাত্রে আর কামুর মধ্যে যে ক্রাইসিস হয়, কামুকে তুমি বেছে নিচ্ছ কেন, মানে ওয়াই তুমি সাত্রে সঙ্গে কামুর ঝগড়াটা তুমি কামুর সাইডটা নিচ্ছ। এসব মহাপৃথিবী সিনেমা শুটিং নিয়ে কোনো আলোচনাই হতো না, থিওরিটিক্যাল আলোচনা। আমি জানি না আমি কতটা জানি, খানিকটা জানি বলে ওনার সঙ্গে এই কথাই হয়ে যেত। মৃণালদা খানিক রেডি হও সবাই রেডি হও, চল 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 রঞ্জনের দিকে চলো, তুমি জামা ছাড়নি কেন, এ সমস্ত তুমি এ করো, তুমি ঠিক আছে, হ্যাঁ তা সমুদ্র দেখলাম দিব্যি কসম টস করে চশমা সব পরে একদম রেডি, আর আমি ওইখানে বসে বসে যাও তুমি জামা ছেড়ে এসো, জামা টামা পরে টরে এসে আমি বসে পড়ি। অ্যান্ড হি নেভার ইউজ টু রিহার্স উইথ মি অলসো, রিহার্সও করতেন না খুব একটা, কিন্তু ভালো হলে আমি যদি কোনো শট ভালো দিতাম আমাকে আস্তে করে পিঠে হাত দিয়ে বা পায়ে হাত দিয়ে ভালো হয়েছে, তাই মনে যায়। আর আমিও ভালো লাগলে সৌমিত্রদাকে পেছন থেকে, টিকিট অবভিয়াসলি ক্যামেরার পেছন থেকে আমি অ্যাসিস্ট করছি, কন্টিনিউটি এটা সেটা দেখছি টেকছি, মৃণালদা দেখতে পাচ্ছেন। তো এই একটা অদ্ভুত রিলেশনশিপ তৈরি হয়েছিল, উইচ ওয়াজ, সেটা কি রিল, সেটা অ্যাক্টর টু অ্যাক্টর না থিঙ্কার টু থিঙ্কার না আমি জানি না। আমি নাটক, আচ্ছা তুমি থিয়েটার করো কেন, কি থিয়েটার, ব্রেক্সটের নাটক, এটা সেটা, এই সব নিয়ে হি ওয়াজ মোর কনসার্ন। অর্থাৎ যেটা সমিতা বলছিলেন যে একটা স্টেজ ডিজাইনার কাছ থেকে ছবি চাইছেন টু আন্ডারস্ট্যান্ড, প্রবাবলি হি ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড যে কোন বিশ্বাস থেকে কোন বিশ্বাস, বিট্রেয়াল, পতন, এই নাটকের পলিটিক্সটা কি, মানে সেটা কি কোনো পন্থা, মানে কি সেই, হি ওয়াজ মোর কনসার্নড ইন দ্যাট। সেটা আমাকে খুব এক্সাইটিং কোনো কিছু, কোনো অ্যাক্টর, কোনো বড় একজন অ্যাক্টর, অত নামি একটা লোক বা ছোট অ্যাক্টরও আমার সঙ্গে এভাবে কোনোদিন কথা বলেন, ডিসকাস করেনি। আচ্ছা অঞ্জনদা, স্ক্রিপ্টটা তুমি লিখলে কেন, আমি তাকে বসে বসে বোঝাচ্ছি, আমি সব সময় বারবার করে সময় নিয়ে অ্যাক্টার্সদের কেন এই স্ক্রিপ্টটা আমি লিখেছি, কি বলতে চাইছি এটা বুঝিয়েছি। আর যে ছবিটা আমার নয়, গল্পটা আমার, ছবিটা ডিরেকশন দিচ্ছেন মৃণাল সেন, সেখানে গিয়ে বারবার বারবার করে আমাকে কেন লিখেছো এটা, কি লিখেছো, কেন, কেন চলে গেল, কেন ফিরে এলো, হ্যানা তেনা নানা রকম, উইচ আই থট ওয়াজ, মানে ওই আর কি, মানে একটা অভিনয়ের পেছনে যে অনেকটা ভাবনা, ইমোশন, যে যে ব্যাপারটা সেটা আমার অসম্ভব বেশি ছিল, যেটা চট করে ভালো অ্যাক্টরদের মধ্যেও পাওয়া খুব মুশকিল। হয়তো সব সময় সেই অতটা হোমওয়ার্ক বা অতটা কিছু হয়তো প্রকাশ পায়নি, কিন্তু তবুও সেটা তিনি করতেন এবং উইচ ইজ ইনক্রেডিবল। আমার কাছে মনে হয়েছিল যে সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও উনি কাজে লাগাচ্ছেন, কোথাও না কোথাও উনি, যেটা হয়তো দর্শক কোনোদিনই বুঝবে না, কেউই জানতে পারবে না, এটা তার ব্যাপার। এখন এই প্রসেসটাতে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যেটা অ্যাক্টর হ্যাজ টু বিকাম দ্য ক্যারেক্টার, অ্যান্ড ফর দ্য ক্যারেক্টার তাকে সেই একটা জায়গায় যেতে হবে, একটা একটা কোরের মধ্যে যেতে হবে এবং
সে সেটা হয়ে যাবে, কমপ্লিটলি হতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট ফিজিক্যালি যদি হয় তাহলে সুবিধা হয়। এবং আহ, সেটা হয়ে থাকবে যতদিন শুটিংটা হবে, সেটা সে হয়ে থাকবে বা নাটকটা হবে। তারপর হয়ে যাবার পর আবার আস্তে আস্তে বেরিয়ে আসবে, সে সময় নিয়ে বেরোবে, সময় নিয়েই ঢুকবে, সময় নিয়ে বেরোবে, মাঝখানে একটা হালকা একটা করে মতো থাকবে। সেই যে উনি যে সেটাকে খানিকটা প্র্যাকটিস করতেন, ভাবতে আমার খুব ভালো লাগতো। অ্যান্ড দেন তারপরে আমি একটা ছবি করেছিলাম বং কানেকশন, সেখানে আমি গিয়ে বলেছিলাম যে একটা পার্ট আছে, আপনি করে দেবেন। তো বাড়িতে গেলাম, তখন সরাসরি প্রথম বাড়ি যাওয়া। গেলাম, তো আমি কিসের পার্ট বলো, কি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছি, কিসের পার্ট, আমি কি করে বলবো যে একটা দাদুর পার্ট, যে পঙ্গু শুয়ে থাকবে, দুটো সিন, একটা সিনে একটু জেগে চোখটা এরকম করবে, আর একটা সিনে মরে যাবে, মরে আছে, চোখে তুলসী পাতা দিয়ে। আমি বলতেও পারছি না আমি কি করবো, আমি তো প্রথম ছবি করছি, আর ওটা খুব ছোট পার্ট, কিন্তু আপনি থাকলে ভালো হয়। মানে আমি কি বলবো, এরকম করে যাচ্ছি, না তুমি বলো না, বলো না। তারপরে করে দিলেন, আমি বললাম, বোঝালাম, খুব ক্রুশিয়াল আমার নায়কের মানে ছেলেটির জায়গা থেকে তার দাদু খুব ইম্পর্টেন্ট। এই সিন দুটো যদি আমি জানি না, আমি করে আপনি যদি করে দেন, এর বেশি আর কিছু আমি বললাম, তো উনি রাজি হলেন, উনি করে দিলেন। তারপরে সিরিয়াসলি যখন আমি আবার অ্যাপ্রোচ করলাম একটা টেলিফিল্মের জন্য, আমার বাবা বললেন যে হ্যাঁ এটা করবো। অ্যান্ড দ্যাট ওয়াজ আ টাইম ওয়েন আমি ওনার সঙ্গে অনেকটা ইন্টারাক্ট করেছি, অনেক। তারপর ওটা ছবি শেষ বলে কিছু নেই, একটা লম্বা বড় চরিত্র, পারহ্যাপস মেন চরিত্র। মানে আমি ছিলাম, উনি ছিলেন, আমি ছিলাম, যিশু ছিল, তিনজন, তিনটে মেন ক্যারেক্টার। মানে তিনটে জেনারেশন, মানে বাবা, বাবা, আমি, যিশু আমার ছেলের বয়সী, ছেলে নয়, আর আমার শ্বশুর মশাই সৌমিত্র বাবু। সো খুব বড়, খুবই বড় চরিত্র। এবং আমার বাবা টেলিফিল্মটাতে খুব বড় চরিত্র। এই দুটো ছবি করতে গিয়ে আমি অনেকটা ইন্টারাক্ট করেছি অ্যাজ অ্যান অ্যাক্টর, বিকজ এই জয়টা খুব কম পাওয়া যায়, জয় মানে আনন্দটা খুব কম পাওয়া যায়। অ্যান অ্যাক্টর যে অনেক কিছুই ডিসকাস করছে যেটা সেই স্ক্রিপ্টের বাইরে, আমি ফিরে যাচ্ছি আমার পুরোনো কথা, সেই স্ক্রিপ্টটার বাইরে। এবার জীবন কি, ভালো লাগা, কোন ছবি, কোন থিয়েটার, কোন নাটক, কোন গান, এটা সেটা, মানে উইচ হ্যাজ নাথিং টু ডু পারহ্যাপস, বাট ইট বেনিফিটস, মানে কাজটাকে বেনিফিট করে বলে আমার মনে হয়। এই ইন্টারাকশন গুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা ডিরেক্টর অ্যাক্টর কাজ করবে কি করে? এবং আমি দেখেছি এই 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 কাজটা যদি যারা দেখছেন, দেখে থাকেন, বুঝতে পারবেন দ্যাট এটা আমাকে আর সৌমিত্রদাকে ছাড়া আমার বাবাটা হতো না, জাস্ট হতোই না। যদিও সেখানে রণদীপের একটা ছোট্ট রোল ছিল, আর ওনার মানে মানে আমার ছোটবেলার, কিন্তু এটা হতো না, মানে ইট উড হ্যাপেন উইদাউট আস। তারপর আর একটা রুদ্র সিংহের গল্পতে উনি এলেন, যেখানে সব্যসাচীর সঙ্গে উনি করলেন, দুটো তিনটে কাজ টেলিফিল্মে আমরা করলাম। তারপর শেষ বলে কিছু নেই, ছবিতে উনি একটা বড়, খুবই বড় চরিত্র করলেন। প্রথম ওনার তখন শরীর খারাপ, উনি 4 ঘন্টা শুটিং করবেন। ঠিক আছে, 4 ঘন্টা শুটিং করবেন, তাহলে তো আপনি তাহলে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি মানে কি একটু দেরি করেই আসুন, আমরা একটু অন্য শুটিং করি, তারপর আপনি আসছেন। আমি এমন করে ডিভাইড করলাম, 4 ঘন্টা ওরকম কিভাবে হবে। সো একটু এমন ভাবে করেছিলাম যে ডিফিকাল্ট টু শুট, বাট শরীর তখন খুব খারাপ, যে মানে আর কি ডাক্তার বলেছে শরীর খারাপ, আর সত্যিই তো ওনার অনেকদিন ধরে নানান রকম শরীর খারাপ হয়েছে, কিন্তু কোনোদিন ফ্লোরে কখনো মনে হয়নি তাকে অসুস্থ। এবং আমি ভাবছিলাম লোকটাকে অসুস্থ করি, অসুস্থ লোক। তারপরে আমি বললাম, উনি বলুন কেন, না না না, অসুস্থ এমনি কথা। তা আমি ঠিক আছে। তো হি ওনার শটগুলো আগে নেব, তারপর আমাদের কম্বাইন্ড শটস গুলো নেব, তারপর আমার শটস গুলো নেব। এটা 2 দিন হওয়ার মাত্র, একদিন বোধহয় এসে
দেখেছি, কাউকে জিজ্ঞেস করেছে আচ্ছা আগের দিনের শুটিংটা দেখাও তো। দেখে থেকে আমায় বলছেন যে এই অর্জন তুমি আমারগুলো পড়েন। আমি না না আমার আপনারগুলো পড়া নিলে তো দেরি হয়ে যাবে। মানে আমি দেরি করেই আসবো তাহলে। আমি কেন? বলছে আরে ভাই আমাকে দিয়ে তুমি করাচ্ছ একরকম ভাবে, আমি একরকম ভাবে আমি করছি, তুমি সেটা ভালো করে দেখছো, দেখে তার বিপরীতে তুমি আরো নামিয়ে করছো, তুমি আরো নামিয়ে দিচ্ছ। তা আমাকে তো আমি মনে হচ্ছে আমি যাত্রা করছি, আর কি করছো এটা কি? আমরা ডাকছি যে আপনি কেন যাত্রা করবেন, এরকমই তো হচ্ছে। আমি তোমার উপর রাগ করে বললাম, তারপর দেখছি তোমার সত্ত্বেও তুমি কিছুই করছো না, এদিক দেখাচ্ছ ওদিক দেখাচ্ছ, কিচ্ছু বলছো না, মাথা নিচু করে আছো, আমাকে ডাকালে না কেন? আমি বললাম, আমার লজ্জা করছে, আমার আমার গিল্টি লাগছে, কারণ আমি ছেড়ে চলে গেছি আপনার সংসার, আপনার মেয়ের দায়িত্ব নিয়ে নিয়ে, আপনার নাতির দায়িত্ব নিয়ে নিয়ে। হ্যাঁ তাহলে তুমি যখন ফিরে আসছো আমার রাগ আছে তোমার উপর, কিন্তু কোথাও আমি কি ওরকম তোমার উপর ওরকম চেঁচাবো? আমারও তো একটা রুচি বোধ আছে, আমার ক্যারেক্টারটা তুমি ডিস্ট্রয় করে দিচ্ছ, এটা কে হচ্ছে কি? আর তুমি কি প্রমাণ করতে চাও তুমি বেটার অ্যাক্টর? না 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 তাহলে তাহলে তুমি যেটা করো সেটা হচ্ছে এটাই করো, আমি দেরি করেই আসবো, তোমার গুলো আয় করবো, আমি সেটা দেখবো, তারপরে করবো। তারপরে আমি বললাম ওকে, এবার আমি করলাম, এবং তারপর উনি করলেন। তা যেভাবেই হোক চলো করা যাক, আই থিঙ্ক উই আর ওয়ার্কিং। একটা সিন ছিল যেখানে অনেক কথা বলে যাবেন, আমি চুপ করে থাকবো, এবং ওনার ফোরগ্রাউন্ডে লম্বা একটা সিকোয়েন্স, আমি আস্তে 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 মানে মানে একটা কানেকশন হচ্ছে দুজন লোকের সঙ্গে, ওনার চোখে জল আসবে, ওনার চোখে সবকিছু আসবে, উনি কিছু করবেন, আমি কিছুই বলবো না, আমি আস্তে করে যাওয়ার আগে হাতটা একটা ধরবো, জাস্ট হাতটা ধরে চলে যাবো। তো আমার এত ইন্টারেস্টিং লেগেছিল দ্যাট, এবং তারপর শুটিং এর পর আমি 1 ঘন্টাকে রাখতাম, বিকজ দ্যাট ওয়াজ মাই জয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি, ইট ওয়াজ মাই জয় দ্যাট আমি 1 ঘন্টা শুটিং এর পর এমনভাবেই রাখতাম যে উনি থেকে যাবেন, এবং আমি ওনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওনাকে বাড়ি পৌঁছে দেবো, যখন বিকেলের দিকে শুটিং গুলো হচ্ছে। এবং তখন সব শুটিং হয়ে যেত, আমি ওনার জন্য একটা সিঙ্গেল মল্ট হুইস্কি রাখতাম, উনি একটু খেতেন সেখান থেকে, অনেক গল্প, অনেক কথা, অনেক কিছু, থিয়েটার, সিনেমা, অভিনয়, এটা সেটা নিয়ে উপেক্ষে আমি বাড়ি পৌঁছে আমি চলে আসতাম। ডাক্তার বলেছিল ওনার খাওয়া দরকার ছিল, সো হি ইউজ টু ডু দ্যাট। অ্যান্ড এটা আমাদের একটা পার্সোনাল স্পেস ছিল, একটা ঘরে, গ্রিন রুম মতো, মানে লোকেশন শুটিং, এবং যে যার বাড়ি চলে গেল, গাইড রয়েছে, এ রয়েছে, প্রোডাকশন ম্যানেজার রয়েছে, উইচ ইজ এ জয়। আমার বয়সে একটা ডিরেক্টর পাবে আমি কখনো ভাবতে পারিনি। আই ডিড দ্যাট উইথ হিম, ইট ওয়াজ সো বিউটিফুল। এবং তো সেই যে সিনটা, লম্বা সিনটা, আমি বললাম আমি কখন হাত দেবো তো আমি বলতে পারবো না, সত্যি তুমি দেখো না, তো জাস্ট ক্যামেরা চলতে দাও, তো ডিজিটাল তো তো কোনো নেগেটিভ নেই, চলতে দাও। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ভেরি খুব লং সিন, অ্যান্ড একটা নেওয়া হলো, তারপরে মনে হলো যে এটা আর একটা দেওয়া যায়, দুটো মানুষ দুজন দুজনকে পছন্দ করে, আস্তে 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 কাছে আসছে, সব চেঞ্জ হবে না, একজন কোথাও দুঃখ পাচ্ছে, আরেকজন লজ্জা পাচ্ছে, এবং সেই লজ্জা বা দুঃখ থেকে তার হাতটা ধরছে। এটা একটু লম্বা হয়ে যাবে, তাহলে একটা শর্টার ভার্সন করবো। আমি বললাম যে সমস্ত একটু আমি একটু আগে ধরবো, আমার আপনি যেরকম করছেন করুন, আমি একটু আগে ধরবো, কমাতে চাই। চল, বলো না কেন তুমি, তুমি বলো শর্টার ভার্সন, ছোট ভার্সন করো। এই সেন্স অফ হিউমার উইথ, মানে একটা ইমোশনাল জায়গায় আমার একটু অস্বস্তি হচ্ছে, মানে উনি বলছেন এতদিন তো আমাদের কাজ করলে আমরা এত কিছু চেনো জানো, এত কিছু আমার নাটক দেখতে আসতে করছো, স্টপ ফিল, টক টু মি, কোথাও কি হয় একটা সিনিয়র অ্যাক্টর। তো উই ডিড এ শর্টার ভার্সন, কিন্তু অল্প পরে লম্বা ভার্সনটাই দেখেছিল, হি সেড দ্যাট না দিস ইজ ওয়ার্কিং। আমি জানি না দর্শকরা কি মনে করবে, বাট কিছু কিছু ছবি তো অভিনয়ের জন্য দেখি, আমি বিশেষ করে দেখি কিছু কিছু ছবি যেগুলো আমার পছন্দ হয় না, অভিনয়টা দেখার জন্য দেখি। তো সেটাও তো একটা ছবি, সেটা অনেক, মানে বিদেশের অনেক বড় বড় মাপের ছবি শুধু অভিনয় দেখার জন্য আমি দেখি, কেউ কেউ সিনেমাটোগ্রাফি দেখার জন্য দেখে। সব অভিনেতা অনেক, মানে একটা ছবিকে অনেক কিছু দিতে পারে, যেটা নন অ্যাক্টর বা একজন অভিনেতা নয়, শুধুই একজন স্টার, শুধুই একজন একটা পার্সোনালিটি দিতে পারে না। পার্সোনালিটিকে ব্যবহার করা যায়, পার্সোনালিটিকে ব্যবহার করা যায়, তার প্রমাণ অনেক
গ্রেগরি পেক ব্যবহার হয়েছিলেন, and there were stars, ফার্স্ট একই ব্যবহার উত্তম কুমার ব্যবহার করেছেন সত্যজিৎ রায়, ওনাকে ভীষণভাবে ব্যবহার করেছেন। আর সমস্ত ম্যানারিজম নায়ক দেখলে মনে হয় উত্তম কুমারই, ওটা অরুণ চ্যাটার্জি নয়, উত্তম কুমারই উনি করছেন, ব্যবহার করছেন। যদি উত্তম কুমারের কি টাকার মধ্যে ডুবে যাওয়ার স্বপ্ন দেখতো? মোটেই না। উত্তম কুমার থিয়েটার কাঁধে তুলে নিয়ে গেছিল? মোটেই না। কিন্তু তবুও ইট ওয়াজ রিটেন ফর উত্তম কুমার, ও তার পার্সোনালি। বরং আমি বলবো চিড়িয়াখানা, একটা সৌমিত্রদাই আমি বলেছিল, সৌমিত্রদা মনে করে যে চিড়িয়াখানাতে উত্তমবাবু ব্রোক হিজ ম্যানারিজম, মানে he became a little, not উত্তম কুমার বাট ব্যোমকেশ, মানে ওনার কাছে মনে হয়, আমার কাছেও তাই মনে হয়। somehow we believe in the same kind of, মানে আমাদের মানে সিলেকশন অফ অ্যাক্টার্সদের কোনটা বেটার কোনটা আমার মিলে যেত ওনার সঙ্গে, অ্যান্ড উই ইউজ টু ডিসকাস দ্যাট। ওইগুলোই ডিসকাস করতো, এই ছবিটাতে কি অমুককে ভালো লেগেছে, ওই ছবিটাতে কি অমুককে ভালো লেগেছে, মার্লন ব্র্যান্ডো কোন ছবিটা ভালো, এটার কোনটা বেটার, কার কোনটা, আমাদের মিলে মিলে যেত আর কি। সো দ্যাট ইজ, এইটা আমার কাছে একটা খুব বড় পাওয়া, যেটা খুব রেয়ার হয়ে গেছে। আর এই কম্বিনেশনটা যেটা নিয়ে কথা হচ্ছে, যে অ্যাক্টার্স ডিরেক্টর্স কম্বিনেশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এই বিশ্বাস বলো বা এই ট্রাস্ট বা পরস্পরকে মানে পুশ করা, একটা পুশ করে নিয়ে যাওয়া, পুশিং দি অ্যাক্টর, এটার জন্য তো তার সঙ্গে অনেক যোগাযোগ থাকতে হবে। আমি একটা যাকে চিনি না, জানি না, বুঝি না, যার সঙ্গে আমার কোনো ইন্টারাকশন নেই, বা যে আমার ভালো লাগা তার ভালো লাগা যদি না মেলে, তাকে আমি কতটা পুশ করতে পারবো? আমি ফিজিক্যালি তাকে পুশ করতে পারি, তার চুল কেটে দিতে পারি, দাড়ি কেটে দিতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, কিন্তু আনন্দের সঙ্গে করতে পারি কি? আমি জোর করে করতে পারি তো আনন্দ নিয়ে বলতে পারি কি তুমি একটু মোটা হয়ে যাবে, বলতে পারি কি তুমি একটু রোগা হয়ে যাবে, তুমি একটা একটা গাড়ি রাখো, তুমি চুলটা একটু, তুমি চান করো না, তুমি ঘুমিও না, আজকে ঘুমিও না, কারণ তুমি অসুস্থ, তুমি HIV-তে সাফার করছো, তুমি দুদিন ঘুমিও না, তুমি কিছু খেও না। এই যে বলতে পারার মধ্যে তো একটা ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, সেও সেটা নিতে হবে। এই যে ব্যাপারটা, এইটা অনলি গুড অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর যদি একসঙ্গে হয়, তখনই কিন্তু এইগুলো করা যায়। না হলে আমার মনে হয় না, সমস্ত আরোপিত লাগে। এবং আরোপিত অভিনয় জানি না, অনেক ছবিতে অনেককে ভালো লাগে, তারা বেরিয়ে গেছে। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর বুঝতে পারি সেটা আরোপিত, এবং করিয়ে নিয়েছে ডিরেক্টর তাকে, সে ডিরেক্টরের কৃতিত্ব। আমি বেসিক্যালি পারি না, আমি সৌমিত্রদাকে বলেও ছিলাম, ওয়ান অফ দ্য ফিউ পিপল যার কাছে আমি কনফেস করেছিলাম, দেখুন আমার প্রবলেমটা জানেন, আমি অভিনেতা না, ভালো অভিনেতা না হলে ডিরেকশন, সেই ছবিতে একজন করছে তাকে নিয়ে আলোচনা করেছিলাম আমরা, ডেফিনেটলি যিশু নয়, মানে আপনারা ভুল বুঝবেন, অন্য আরেকজন করছে, কি তুমি বলো ওকে কি করছে, আমি পারবো না, আমি ঢাকতে পারবো, আমি ঠেকে দিতে পারবো না, আই ক্যানট, এটা আমার এবিলিটিতে নেই। এদিকে তাকাও, ডান দিকে তাকাও, বাদিকে চোখ কাড়াও, এ করো সে করো, আমি তো ওইভাবে অভিনয় করি না, আর আমার ডিরেক্টররাও কোনোদিন ওভাবে বলেনি আমাকে। তো আমি না ওই ভুলগুলো থেকে যাবো আমার ছবিতে। তো দোষ যদি কেউ করে থাকে, আমি করেছি কাস্ট করে, তো দোষ আমার, সে একটা ভুল জিনিস ঢুকে পড়েছে, আমি তাকে কিছুতেই তার ডাবিং পাল্টে আমি করতে পারবো। এবং আমার খুব ভালো লেগেছে যেটা বলেছে, এটা ভালো, জানো তো, এই কোয়ালিটিটা হারিও না অঞ্চল, মানে ভুল তো সবাই, ভুল তো হয়, ভুল তো আমরা করি, কিন্তু সেই ভুলটা স্বীকার করি না, এই ভালো, সেটাকে চেপে চুপে করার দরকার। সো হি এনকারেজ দ্যাট ইনএবিলিটি, এটা তো ইনএবিলিটি। আমি ঋতুপর্ণ বলেছি কি রে তুই কেন ঢাকতে পারিস, আমি তো কত নন অ্যাক্টরদের কি সুন্দর অভিনয় করে দিচ্ছি, আমি সেটা তোমার ক্ষমতা, আমার ক্ষমতা নয়, আই কান্ট ডু দ্যাট। কিন্তু সৌমিত্র কি সুন্দর মেনে নিয়ে বলছিল, ডোন্ট লুজ দিস এবিলিটি, এই এবিলিটিটা হারিয়ে ফেলো না। সো এইভাবে আমাদের জার্নিটা, আমি জার্নিতেই চলে গেলাম, আমার মনে হয় আমি বোঝাবার চেষ্টা করলাম যে ওনার চিন্তা ভাবনাগুলো কিরকম হয়। এবং আমার যেটা বলা খুব প্রয়োজনীয়, যে অভিনয় দুনিয়া পাল্টে যাচ্ছে, ভারতবর্ষে ক্রমশ পাল্টাচ্ছে, অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস করছে, এবং
আমাদের কিন্তু আমার অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড এন অ্যাক্টর আমার মনে হয় যে আহ, আমি অনেক দেরিতে মানে স্বীকৃতি পেলাম অ্যাজ এন অ্যাক্টর সবার কাছে, দেরিতে পেয়েছি। 40 বছর ইজ দ্য লাস্ট, 40-এর পর বোধ হয় অ্যাক্টর ওইটা পায় না। হ্যাঁ, সে ভালো বুড়ো বাবার পট করে টরে সেসব ঠিক আছে, 40 বছরের মধ্যে তার যা করা করে নিতে হবে। কারণ ইটস লাইক ফুটবলার 35 বছর পর পর ফুটবল, 30 বছর পর কি ফুটবল খেলবে, আর সম্ভব নয়। তো মানে গ্রোথটা, হাইটটা। তো আমার খুব ইচ্ছে ছিল যে সৌমিত্রদার পরে, যেটা সৌমিত্র একটু আগে বললেন হোল্ডিং দ্য ফোর্ট, আমার খুব ইচ্ছে ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে এত ভালো লাগে, আমার পরবর্তী জেনারেশন আই উইল বি হোল্ডিং দ্য ফোর্ট। আই কুড হোল্ড দ্য ফোর্ট, কারণ কেউ সে আমাদের দেয়নি দারোয়ানের কাজ, এসো ভাই ফোর্টটা হোল্ড কর। সো আমি 40 বছর পর চলে গেছি, অন্যরা এসছে এবং উনি মনে করতেন ঋত্বিক খুব ভালো অভিনেতা, উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু, এবং ঋত্বিক চক্রবর্তী। তো বাট আমার আমার যে এত একটা লোক, সে এত রকম ছবি করলো, এত ভালো ছবি করলো, এত খারাপ ছবি করলো। কি খারাপ ছবি তো সন্ততা পাঠ করেছে, এত বিজ্ঞাপন করলে, আজিয়ে বাজিয়ে বিজ্ঞাপন করলে, এত ভালো থিয়েটার করলে, এত কিছু করেছেন তো উনি। মানে সত্যি আমি যদি খারাপগুলোই দেখি, তা খারাপ সিনেমা আর খারাপ বিজ্ঞাপনগুলোই যদি আমি দেখি, স্টিল এখনো পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভারতীয় সিনেমা সংস্কৃতিতে সেলিব্রিটি বলা হয়। এত খারাপ কাজ করেছেন কিন্তু, এতগুলো করেছেন কিন্তু, বিকজ হি স্টর্ম, বাকি যা যা লেখা, কবিতা, নাটক, প্রবন্ধ, থিয়েটার, এটা সেটা, এত কিছু সে বড় মাপের করেছে, দ্যাট হিজ হোয়াট এভার রাবিশ দ্যাট হি ডিড জাস্ট ইগনোর করে বেরিয়ে যাওয়া যায়। অনেক অ্যাক্টার্সদের একটু ভুলভাল করলেই সেটাই মনে থাকে, সৌমিত্রদার খারাপ কাজগুলো মনে থাকে। বাবা কেন চাকর আমি জাস্ট উড়িয়ে ভুলে গেছি, মনেই করি না যে খয়েরি স্যুট পরে করেছিল, কি জ্যাম জেলি করেছেন করেছেন বেশ। আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট ইট। দেখুন অনেস্টলি বলছি, এটা করতে পারা তো ভীষণ ইম্পর্টেন্ট। এই করতে পারা কজন করতে পারে। আই ডোন্ট থিঙ্ক ইট ইস পসিবল দ্যাট সে নিজে তথাকথিত ভাবে গ্রুপ থিয়েটার বলতে যেটা বোঝায় যে একটা একটা গ্রুপ থিয়েটার, আর তথাকথিত ভাবে জনপ্রিয় কমার্শিয়াল থিয়েটার, তিনি দায়িত্ব নিয়ে এই একটা পচে যাওয়া জনপ্রিয় কমার্শিয়াল থিয়েটারে কি দূরের মারটাট করে একদম অন্য জায়গায় গ্রুপ থিয়েটারের ওপরে তুলে দিলেন কিছু নাটককে, অন্য জায়গায় অন্য ডাইমেনশনে নিয়ে চলে গেল। এটা অধিকাংশ তথাকথিত আমাদের থিয়েটারে সে মানে পৌঁছতো না, সে মানে পৌঁছয় না। He could do that. He could make so-called commercial theater great art. তো উনিটা এই পাড়াটা ওনার সমস্ত সব খারাপ কিছুকে ছাপিয়ে বেরিয়ে যায়, and that is what makes him. That is what makes him. একটা ইন্টারভিউতে আমি দেখি না উনি আজে বাজে কিছু বলেছেন, কিন্তু অথচ উনি স্টার। উত্তম কুমার সোম চট্টোপাধ্যায় উনি স্টার, অথচ হি উইল রিমেন জনপ্রিয়। কিন্তু সেন্সিটিভ সেন্সেবল মানুষের কাছে হি উইল রিমেন আ মাইলস্টোন হয়ে থাকতে। ওনার হয়ে বলছি বলে নয়, কেন আমার ওনার সব ছবি ভালো লাগে না। মানে আমি আমি বলেছিলাম যে সৌমিত্রদা ঝিন্দের বন্দিটা না, হ্যাঁ বলো, আমি ঝিন্দের বন্দিতে ওই তখন ওই সিঙ্গেল মল্ট আফটার দ্য শুটিং, ঝিন্দের বন্দিতে মৌনগানকে আমি বেটার করতাম। এটা প্রকাশ্যে বলো না, আমি প্রকাশ্যে না, আমি এটা আমি করতাম, আপনার থেকে বেটার করতাম। আমি ভালো লাগেনি আপনার পার্ট। He was so nice about it. একটা ওইরকম মাপের মানুষকে আমি বলতে পারছি, এটা বলতে পারলাম না। How could I say that? I just told him, I was honest to him. Because and he appreciated. He appreciated, মানে obviously উনি হ্যাঁ অঞ্জন তুমি বেটার করতে, এটা বলার মতো লোক উনি নন। বিনয় আমারও নেই, ওনারও নেই, কিন্তু হি ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। কেন বলছো বলো, কি কারণে বলছো, তুমি কি এক্সট্রা করতে যেটা আমি করতাম না, তুমি কি এইটা।
আমি এটা বলেছিলাম আর কি। বা তারপরে যখন আমি দত্ত করতে যাচ্ছি, আমি খুঁজতে খুঁজতে আমি রণদীপকে ডিসাইড করলাম যে রণদীপকেই নেব। তো হি ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড মানে আমি ওনার সঙ্গে কথা বললাম, তারপরে রণদীপের পৌলমী এলো, রণদীপ এলো, ফার্স্ট টাচ করলো তোলো। অ্যান্ড আমাকে বারবার জিজ্ঞেস করতেন যে কিরকম করছে কিরকম করছে। তো অ্যান্ড ফার্স্ট ডে যেদিন আমাদের দেখানো হলো, আমি ওনাকে ডেকেছিলাম, উনি এসেছিলেন। He was the only audience that was crying, and I was the only one of the few audience who was crying, because emotionally I saw the film and probably he saw the film. বাকি অঞ্জন কি ভালো করেছে, কি হয়েছে। And মৃণালদা অসুস্থ, আসতে পারেননি। মৃণালদা স্টুডিওতে দেখেছিলেন, he was just crying, হাতটা ধরে ভালো থেকো। So এইরকম ধরনের মানুষই ভালো অভিনেতা হয়, মানে এই ভালো অত বড় মাপের হতে পারে। অবভিয়াসলি সেখানে অনেক বড় বড় ডিরেক্টর ছিল, দে রেকগনাইজ তার ট্যালেন্ট, দে পুশ দ্যাট ট্যালেন্ট, তাকে অনেক অনেক জায়গায় ঠেলে দিয়েছিল। পরবর্তীকালে অনেক ডিরেক্টরসরা এসেছিল, অপর্ণা সেন থেকে গৌতম ঘোষ থেকে শৈবাল, অতনু, নানা রকম ডিরেক্টর এসে দে পুশড হিম অলসো। সো অবভিয়াসলি হি গট দ্যাট স্পেস, সব অ্যাক্টররা পায় না, সেটা আমি লাক তো ডেফিনেটলি, কিন্তু সেটাকে হ্যান্ডেল করার ট্যালেন্টও লাগে। যে একটা অত জনপ্রিয় সাত পাকে মাথার হিরো গিয়ে দিই কফি হাউসে বসে বসে কাদের সঙ্গে গল্প করছে, ন্যাচারালি। আমি তখন জাস্ট ছোট, আই ওয়াজ ইন কলেজ, গল্প করছি কফি হাউসে বসে। ভারতবর্ষের মতন একটা জায়গায় এটা করতে পারা ইজ বায়োস্কোপ, তো ফাইনালি করতে পারার মতো এটা আমার কাছে খুব বড় একটা, এই এই জিনিসগুলি আমার মনে হয় ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা উনি করতে পেরেছেন। গ্রেটেস্ট থিং অলসো হি ডিড, যেটা এখন অনেক অনেক অভিনেতারা পারে না, ইজ সিনেমা করা এবং থিয়েটার করাটাকে একটা চোখে দেখা। খুব কম অত্যন্ত যারা থিয়েটার ভালোবাসে, সিনেমাটাকে একটু কম চোখে দেখে, তাদের সংখ্যা বেশি। সিনেমাকে ভালোবাসে, থিয়েটারকে আর নিকৃষ্ট চোখে দেখে, তাদের সংখ্যা আরো বেশি। দুটোকে এক সমানভাবে ভালোবাসা, দুটোকেই জনপ্রিয় মনে করা, দুটোকেই বুদ্ধিদীপ্ত মনে করা, দুটো ইকুয়ালি পাওয়ারফুল মনে করা, খুব কম লোক ভারতবর্ষে আছে যারা করেছে। যারা খুব থিয়েটারকে ভালোবাসে, আমি দেখেছি সিনেমার জন্য একজন দুজনের নাম হয়তো নিশ্চয়ই আছে আমার, তার হয়ে আমি নাটকও করেছি। সে সিনেমাকে রেসপেক্ট করে, আমি জানি সে রেসপেক্ট করে, সিনেমার জন্য সে অনেক কিছু করেছে। যার আন্ডারে সৌমিত্রদা অভিনয় করেছে স্টেজে, আমিও করেছি, কিন্তু সেরম লোক কোথায়, সেরম লোক কম। বেশিরভাগ থিয়েটার যারা করে তারা সিনেমা, এখনো সিনেমাটাকে অতটা গুরুত্ব, অতটা সময়, অতটা ভালোবাসা, অতটা থিয়েটারের থেকেও বা থিয়েটারের মতো করে ভালোবাসা দিতে পারে না সিনেমাতে। আর সিনেমাতে যারা পাগল হয়ে গেছে, সিনেমার বিশ্বাস করে, ভালোবাসে, আমি কিন্তু এদের কথা বলছি না, তথাকথিত সেলিব্রিটি স্টার্সদের, জেনুইন ভালো সিনেমা নিয়ে আছে, তারা আবার থিয়েটারকে অতটা ভালোবাসে। এই ভালোবাসাটা ওনার ছিল, উইচ মেড হিম আ কমপ্লিট আর্টিস্ট, কমপ্লিট অ্যাক্টর। এটা আমি জানি না, মানে এইটাই আমার মনে হলো বলা উচিত দর্শক, মানে যারা শুনছেন আমারই এটাই বলার। ঠিক। শ্রমিকদা জানেন, কারণ শ্রমিকদা যা থিয়েটার করেছেন, উনি মনে করেন যারা ইম্পর্টেন্ট থিয়েটার করেছেন তাদের সঙ্গে শ্রমিকদার একটা অসম্ভব, শ্রমিক বন্দ্যোপাধ্যায় একটা অসম্ভব যোগাযোগ আছে, ইন টার্মস অফ টেক্সট, তার মানে এইসব নিয়ে আমরা সবসময় ড্রামাটুর বলে একটা ব্যাপার আছে। শ্রমিকদার কাছে কলকাতায় যারাই মোটামুটি থিয়েটারকে ভালোবেসেছে, শ্রমিকদার কাছে ছুটে গেছে। সৌমিত্রদা গেছে, আমিও গেছি, যখনই গেছি করেছে সিনেমার থেকেও বেশি। যদিও আমি পরবর্তীকালে বুঝতে পেরেছি শ্রমিকদা
থিয়েটারের লোক, থিয়েটার ইজ ইম্পর্টেন্ট, পরে বুঝতে পারছি না, সিনেমা বুঝে করে দিয়েছে, পরে সেটা বুঝেছি। বাট সো হি এই এরকম মানুষ কমে গেলে দেখুন, গাছ বাঁচিয়ে রাখতে হবে, বাঘ বাঁচিয়ে রাখতে হবে, অনেক কিছু কিছু জিনিস বাঁচিয়ে রাখতে হবে, বই পড়ার হ্যাবিট বাঁচিয়ে রাখতে হবে। ই বুকস কি আমার বুক থাকবে, ফিজিক্যাল বই, খবরের কাগজও দরকার। মানে টেলিভিশনে খবরটা শুধুই টেলিভিশনে চলে গেলে মুশকিল, কিছু বাড়ি সংরক্ষণের দরকার, এগুলো দরকার আমাদের ফর সিভিলাইজেশন টু মুভ। আমি কথাটা বলছি বিকজ আজকে খুব মানুষের মৃত্যু দিন, আজকে কালচারের কালচারাল হিস্ট্রি, এইরকম কিছু কিছু মানুষদের যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, নট নেসেসারি ফিজিক্যালি ওপর, এবং যতদিন তারা রয়েছে অসুস্থভাবে হয়তো অসুস্থ করে, অবজ্ঞা না করে বা সরিয়ে না দিয়ে, বা এরা তো এরা 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 সিরিয়াসলি না, তাদের যদি আমরা দায়িত্ব দিতে পারি সংরক্ষণ করা, তারাও রেয়ার, এই রেয়ার স্পিসিসের মধ্যে আমি মানুষ করতে চাই। আমি জানি না আমি রেয়ার স্পিসিস, আমার নিজেকে মনে হয় আমি রেয়ার স্পিসিস। ঠিক ঠিক আছে অঞ্জন দা।